হ্যালো গাইস, ওয়েলকাম টু এয়ার অ্যানিমে। ফাইনালি এয়ার অ্যানিমেতে আমরা শুরু করতে যাচ্ছি ব্ল্যাক কভার, ওয়ান অফ মাই ফেভারিট অ্যানিমে। আর যদি তোমরা অ্যানিমে আগে না দেখে থাকো তাহলে তোমাদের এটা স্টোরি অনেক ভালো লাগবে, কারণ এই অ্যানিমেটার স্টোরি একদমই ইউনিক, কোনো অ্যানিমে থেকে কপি বা ইন্সপায়ার মনে হয় না। আর হ্যাঁ, তোমাদের ধন্যবাদ এই অ্যানিমেটার নাম কমেন্টে সাজেস্ট করার জন্য, নয়তো হয়তো আমি অনেক পরে আনতাম। সো লেটস স্টার্ট। তো গল্পে শুরু হয় আমরা একটি বিশাল ডিমনের স্কালকে দেখি, যার উপর একটি মূর্তি তৈরি করা। আর এই মূর্তিটা হচ্ছে ফার্স্ট উইজার্ড কিং এর, যিনি এই ডিমনকে হারিয়ে পুরো দুনিয়াকে বাঁচিয়েছিলেন। ওই মূর্তির সামনে আমরা একটি চার্চ দেখি। একদিন হঠাৎই চার্চের ফাদার নিজের দরজার সামনে দুটি বাচ্চাকে খুঁজে পান। এদেরকে হয়তো এখানে কেউ রেখে গেছে। ফাদার বুঝে যায় এরা অনাথ, আর তিনি ওদেরকে আশ্রয় দেন। এই বাচ্চাদের জামায় তাদের নাম লেখা ছিল, একজনের নাম ইউনো আর একজনের নাম এস্তা। প্রথমে ফাদারের সন্দেহ হয় এরা হয়তো একই পরিবার থেকে, কিন্তু ওদের চুলের রং আর চেহারা দেখে এটা মনে হচ্ছিল না। তাদের মধ্যে ইউনোকে খুবই ভদ্র আর শান্তশিষ্ট মনে হচ্ছিল, কিন্তু এস্তা পুরো অপোজিট। ও খুবই চঞ্চল আর স্বপ্নের মধ্যে সে অদ্ভুত অদ্ভুত চেহারা বানাচ্ছিল। অ্যান্ড এটাই আমাদের মেইন ক্যারেক্টার এস্তা। তো মুহূর্তের মধ্যে 15 বছর কেটে যায়। আমি বড় হয়ে উইজার্ড কিং হব আর আপনাকে অনেক খুশি রাখবো, প্লিজ আমাকে বিয়ে করুন সিস্টার লিলি। এস্তা এখানে তাদের চার্চের সিস্টার লিলিকে প্রপোজ করে, যাতে সিস্টার লিলি বলে, না, আমি তোমাকে কতবার বলেছি আমরা নানরা বিয়ে করতে পারি না, আমাদের দায়িত্ব হচ্ছে সবার সেবা করা। কিন্তু এস্তা রিজেকশন সহ্য করতে পারে না, সে পুরো পাগল হয়ে যায় আর তার মাথা পিটতে শুরু করে, আপনি যতক্ষণ মানবেন না আমি এরকম করতে থাকবো। আর বাধ্য হয়ে সিস্টার লিলি ওকে থামানোর জন্য তার উপর তার ম্যাজিক ইউজ করে, কিন্তু অ্যাটাকটা এত বেশি পাওয়ারফুল ছিল এস্তা অজ্ঞান হয়ে যায়। সিস্টার লিলি ওর কাছে যায় আর ওকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? তখনই ওই চার্চের আরো কিছু বাচ্চা ওখানে চলে আসে। ওরা সিস্টার লিলিকে বলে, আপনি একদম ঠিক করেছেন, যখনই ও আপনাকে বিরক্ত করে ওর সাথে এরকম করবেন। সিস্টার লিলি বলে, আমি এটা ইচ্ছা করে করিনি। তখনই এস্তা আবার লাফিয়ে ওঠে, আমি হার মানবো না, আপনাকে আমি বউ বানিয়ে ছাড়বো। বাট এবার ইউনো তাকে ওর ম্যাজিক দিয়ে ঠান্ডা করে। এস্তা এবার রেগে ইউনোকে কনফ্রন্ট করে, ইউনো তুমি প্রতিবার আমার আর সিস্টার লিলি মাঝে কেন আসো? যার উত্তরে ইউনো বলে, দেখো, প্রথমত তুমি অনেক বেশি চিল্লাও, তুমি খাটো, তোমার বুদ্ধি কম, আর তোমার মধ্যে এমন কোনো গুণ নেই যেটা কোনো মেয়ের পছন্দ হবে। আর তুমি এটা কেন বোঝো না যে সিস্টার লিলি একজন নানরা কাউকে কখনো বিয়ে করতে পারে না। এস্তা এবার রেগে ইউনোকে বলে, ইউনো 15 বছর ধরে আমরা একসাথে আছি আর তুমি আমার সাথে এইভাবে কথা বলো? ইউনো বলে, আরে 15 বছরে আমি তোমার মতো বিরক্তিকর কাউকে দেখিনি। আর এস্তা এতে আরো রেগে ওঠে, তুমি আর আমি 1 vs 1, আজকে দেখা যাবে কে বেশি শক্তিশালী। যাতে ইউনো বলে, না, আমি তোমার সাথে ফাইট করে আমার সময় নষ্ট করতে চাই না। এস্তা বলে, আর এমনটা কেন, ভয় পেয়েছ? তখনই পাশে একটি ছেলে যার নাম ম্যাক্স, ও বলে, এস্তা তুমি ভালো করে জানো ইউনোর সামনে তোমার কোনো চান্স নেই। এস্তা আরো রেগে যায়, সে হঠাৎই ম্যাজিক ইউজ করার স্পেল বলে ওঠে, কিন্তু আমরা জানতে পারি এস্তা বাকিদের মতো ম্যাজিক ইউজ করতে পারে না। এই কথাটি বাচ্চাটি বলে ওঠে। আর বাচ্চাটি এখানে এস্তাকে আরো খোঁটা দিয়ে বলে, আমি আমার এই ছোট্ট জীবনে এরকম কারো নাম শুনিনি যে ম্যাজিক ইউজ করতে পারে না। তোমার কি সমস্যা? আমি তোমার থেকে এত বড় আর তুমি আমাকে একটু রেসপেক্ট করতে পারো না? যাতে ম্যাক্স বলে, অসম্ভব, আমি এমন কাউকে সম্মান করতে পারবো না যে ম্যাজিকের দুনিয়াতে থেকে ম্যাজিক ইউজ করতে পারে না। আসলে এই দুনিয়াতে কম বেশি সবার কাছে ম্যাজিক আছে, হয়তো ছোটবেলায় থাকে না, কিন্তু 10 বছরের আগেই সবাই ম্যাজিক পাওয়ার আনলক করে ফেলে। কিন্তু এস্তার মধ্যে 15 বছর হওয়ার পরেও কোনো ম্যাজিক আসেনি। ম্যাক্স আস্তাকে তার হাতে ছোট্ট একটা আগুন জ্বালিয়ে বলে, তুমি এটা কিভাবে ভাবছো যে দুনিয়ায় ম্যাজিক সবকিছু, ওই জায়গায় তুমি কোনো ম্যাজিক পাওয়ার ছাড়া ইউনোর মতো একজন পাওয়ারফুল ম্যাজিশিয়ানকে হারাতে পারবে? যাতে আস্তা বলে, আচ্ছা তাহলে শেষ অবধি তোমাদের আমাকে আমার স্পেশাল মুভ দেখাতে হবে। আর সে মাটিতে শুয়ে অনেক দ্রুত ক্রাঞ্চেস মারতে শুরু করে। তোমাদের ইউনো এটা করতে পারে? আসলে আস্তা যেহেতু ছোটবেলা থেকে কোনো ম্যাজিক করতে পারে না, এজন্য সে সারা জীবন এক্সারসাইজ করে এসেছে, তার ফিজিক্যাল স্ট্রেংথ অনেক বেশি। ম্যাক্স আস্তাকে বলে, তুমি সব ক্রাঞ্চেস আর এক্সারসাইজ করে উইজার্ড কিং হতে পারবে না। উইজার্ড কিং এর প্রথম সত্ত্বাই হচ্ছে স্ট্রংগেস্ট ম্যাজিশিয়ান, স্ট্রংগেস্ট বডি বিল্ডার না। কিন্তু তখনই বাচ্চাদের নজর পড়ে ইউনোর উপর। ইউনো সিস্টার লিলিকে তার ম্যাজিক দিয়ে কাপড় শুকাতে সাহায্য করছে, এন্ড বাচ্চারা সবাই ইমপ্রেস। সিস্টার লিলি ওর প্রশংসাও করে, থ্যাংক ইউ ইউনো। বাট এটা শুনে আস্তা অনেক জেলাস ফিল করে, সে দৌড়ে কাটতে চলে যায় যাতে সিস্টার লিলি ওকেও থ্যাংক ইউ বলে। কিন্তু ইউনো ওকে এই কাজটাও করতে দেয় না, সে তার ম্যাজিক দিয়ে কাঠগুলোকে কেটে দেয়। অ্যান্ড বসে যায় ইউনো আস্তাকে চালাতে পছন্দ করে। ম্যাক্স বলে, তোমাদের দুজনকে দেখে মনেই হয় না তোমরা এক বয়সী, আমি নিশ্চিত ইউনোই একদিন উইজার্ড কিং হবে, তুমি না আস্তা। আর যখনই আস্তার রেগে আবার ইউনোর দিকে এগোতে যায়, তখনই ফাদার ধুম করে ওর মুখের উপর দরজা খোলে, ইউনো আমার বিশ্বাস তুমি একদিন উইজার্ড কিং হবেই আর আমাদের নাম উজ্জ্বল করবে। অ্যান্ড বেচারা আস্থা ডিপ্রেশনে। আর আমরা মুহূর্তের মধ্যে আস্থার বর্তমান অবস্থা বুঝতে পারি। তখনই সিস্টার লিলি ওর কাছে আসে আর ওকে বোঝানোর চেষ্টা করে, কষ্ট পাওয়ার কিছুই নেই আস্থা, কয়েকদিন পরেই তুমি তোমার গ্রিমওয়ার পেয়ে যাবে, তখন তুমি ম্যাজিক করতে পারবে। যা শুনে আস্থা ইমোশনাল হয়ে যায়, থ্যাংক ইউ সিস্টার লিলি, তুমি অনেক ভালো বাবু, এখন বিয়ে কোনদিন করতেছো আমাকে? আর এসব ফালতু কথা ছেড়ে আস্থা সিরিয়াস হয়ে বলে, যখনই আমি আমার গ্রিমওয়ার পাবো, না দুনিয়ার সবচেয়ে বেস্ট গ্রিমওয়ার পাবো, ম্যাজিক নাইট জয়েন করব, আর আমার পরিশ্রমের মাধ্যমে আমি একদিন হয়ে যাব উইজার্ড কিং।
আর আমাদের বলা হয় গ্রিমওয়ার আসলে একটা ম্যাজিক্যাল বই, যেটার মধ্যে নর্মালি 3টা লিফ থাকে, যেটা এই দুনিয়া সবাই 15 বছর বয়সে পেয়ে থাকে। আর এটা পাওয়ার পর মানুষের ম্যাজিক্যাল পাওয়ার অনেক ইনহ্যান্স হয়ে যায়, আর মানুষের ম্যাজিক কাজ করার ক্যাপাবিলিটিও বেড়ে যায়। ম্যাক্স এসে বলে তুমি কখনোই কি হার মানবে না। এদিকে অ্যাস্তা বলে আর যখন আমার কাছে টাকা হবে আমি প্রথমে নষ্ট চার্চকে ঠিক করব। অ্যান্ড এই কথা শুনে চার্চের ফাদার অনেক রেগে যায়, আর অ্যাস্তা ইউনোকে বলে ইউনো ঠিক আছে, আমরা দুজনে এটা একসাথে করব, আর দেখবো কে আগে এটা করতে পারে, যেমন আমরা ছোটবেলায় প্রমিস করেছিলাম। কিন্তু ইউনো এখানে আস্তাকে পুরো ইগনোর করে, ওর কথার কোনো জবাব দেয় না। অ্যান্ড এতে আস্তা অনেক কষ্ট পায়, সে ওখান থেকে দৌড়ে চলে যায়। সিস্টার লিলি ইউনোকে বলে তোমার আস্তার সাথে এরকম ব্যবহার করা উচিত হয়নি, যাতে ইউনো বলে এখন এসবের কোনো মানে নেই, ও কখনোই উইজার্ড কিং হতে পারবে না। এবং সিস্টার লিলি মনে পড়ে ইউনো এরকম সিরিয়াস কখনোই ছিল না, ছোটবেলায় ও একটু ভীতু প্রকৃতির ছিল, কিন্তু একদিন সে আহত অ্যাস্তাকে নিয়ে ফিরে আসে, আর ওই দিনের পর থেকে ও পুরো বদলে যায়। এবং সিস্টার লিলি মনে হয় অ্যাস্তা হয়তো কষ্ট পেয়ে কোথাও গিয়ে মন খারাপ করে বসে আছে, কিন্তু অ্যাস্তা একদমই এরকম না, ও কোনো মন খারাপ টারাপ করে না, ও উল্টো ওর ফেভারিট জায়গায় এসে এক্সারসাইজ করছে, না শুধু এক্সারসাইজ না পাগলের মতো এক্সারসাইজ করছে। আর সেখানে নিজেকে বলে সে ইউনোর থেকে পিছনে পড়ে থাকবে না। কয়েকদিন পর যত বাচ্চাদের 15 বছর বয়স হয়েছে সবাই গ্রিমওয়ার টাওয়ারে একত্র হয় নিজের নিজের গ্রিমওয়ার নেওয়ার জন্য। ওখানে অ্যাস্তা আর ইউনোও আসে। অ্যাস্তা অনেক এক্সাইটেড, এখন ফাইনালি সে তার গ্রিমওয়ার পাওয়ার পর নিজের ম্যাজিক ইউজ করতে পারবে, ইউনো আর ওকে দুর্বল বলতে পারবে না। বাট কিছু নোবেলের বাচ্চা ওখানে ছিল যারা অ্যাস্তাদের নিয়ে মজা নিচ্ছিল, এই কমনার গরিবরা এখানে কি করছে, এদের তো কৃষিকাজ করা উচিত। আর ওদের মতে যদিও ওই কমনাররা গ্রিমওয়ার পেতে পারে, কিন্তু রাজকীয় আর নোবেলদের রক্ত ছাড়া এতটুকু ম্যাজিক পাওয়ার কারো মধ্যে নেই যে তারা ম্যাজিক নাইট জয়েন করতে পারবে, তো এসব বৃথা। তখনই ওখানে ওই টাওয়ারের গ্রিমওয়ার মাস্টার আসে, আর উনি একটা ম্যাজিক স্পেল বলতেই প্রত্যেক বাচ্চার কাছে তাদের নিজের নিজের গ্রিমওয়ার যেতে শুরু করে। আর হ্যাঁ, এখানে গ্রিমওয়ারের উপর কারো কোনো কন্ট্রোল থাকে না, গ্রিমওয়ার নিজে নিজের মালিককে চুজ করে। সবাই এখানে নিজের নিজের গ্রিমওয়ার পেয়ে অনেক খুশি, কারো ছোট কারো বড় কারো পাতা বেশি, কিন্তু আমাদের মেন ক্যারেক্টার আস্তার কাছে তার কোনো গ্রিমওয়ার আসে না। আস্তা চিৎকার করে বলে ওঠে হ্যালো, আমার গ্রিমওয়ার কি লেট হয়ে গেছে? আর যখন বাকিরা এটা নোটিস করে সবাই ওর উপর হাসতে শুরু করে, একটা কমনার থেকে এর থেকে বেশি কি আশা করা যায়। কিন্তু তখনই সবার নজর পড়ে ইউনোর উপর, ওর গ্রিমওয়ার থেকে গোল্ডেন লাইট বের হচ্ছে, আর এটা হচ্ছে একটি 4 লিফ গ্রিমওয়ার যেটা সুপার রেয়ার। এবং লাস্ট টাইম একটা 4 লিফ গ্রিমওয়ার শুধু ফার্স্ট উইজার্ড কিং পেয়েছিল, এবং এটা থেকে সবাই পুরো শকে। ইউনো যে কোনো নোবেল পরিবার থেকে না, একটা চার্চে বড় হয়েছে, ওর কাছে একটা 4 লিফ গ্রিমওয়ার কেন আসলো? এরপর ইউনো সবার দিকে তাকিয়ে বলে এ দুনিয়ার নেক্সট উইজার্ড কিং আমিই হব। কিন্তু ওর এ কথায় কেউ হাসে না, উল্টো সবাই চিয়ার করে ওঠে। কিন্তু তখনই অ্যাস্তা দাঁড়িয়ে পড়ে, আর সে ইউনোকে বলে ইউনো চিন্তা করো না, যেমন আমরা প্রমিস করেছিলাম আমি তোমার রাইভেল, আর নেক্সট উইজার্ড কিং আমি হব। অ্যান্ড সবাই আবার ওর উপর হাসতে শুরু করে। এটা ওই ছেলেটা না যেটার কাছে কোনো গ্রিমওয়ারও আসেনি। আর ইউনো এখানে ওকে কোনো জবাব দেয় না, ওকে পুরোপুরি ইগনোর করে চলে যায়। আর একদিনে এত কিছু সহ্য করার পর আস্তা এখন তার ফেভারিট জায়গার একটি গাছে উল্টে ঝুলে আছে, অ্যান্ড ওর মনও এখন অনেক খারাপ। না ওর কাছে আগে ম্যাজিক পাওয়ার ছিল, না ও গ্রিমওয়ার পেয়েছে, আর ইউনো ওকে পেছনে ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু এই সব কিছুতেও অ্যাস্তা হার মানে না, সে নিজেকে বলে কি হয়েছে, আমার কাছে কোনো ম্যাজিক নেই, কোনো গ্রিমওয়ার পাইনি, আমি মৃত্যুর আগ অব্দি পরিশ্রম করা ছাড়বো না, আর একদিন আমি উইজার্ড কিং হবই, তুমি শুধু দেখতে থাকো ইউনো, আমি তোমার একমাত্র রাইভেল, আর আমি তোমার কাছে এটা প্রুফ করে দেখাবো। কিন্তু তখনই সে কোনো একটা আওয়াজ শুনতে পায়। এদিকে আমরা দেখি ওই দুই নোবেলের বাচ্চা ইউনোকে ঘিরে ধরেছে, তাদের এটা সহ্যই হচ্ছে না যে একটা গরিব কমনার একটা 4 লিফ গ্রিমওয়ার পেয়েছে, এন্ড তারা এখানে ইউনোকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে, আমরা তোমার গ্রিমওয়ারটিকে জ্বালিয়ে দেব। আর ওদের মধ্যে একজন ইউনোর উপর তার ফায়ার ম্যাজিক কাস্ট করে, কিন্তু ইউনো তার গ্রিমওয়ারের ব্যবহার না করেই ওর ফায়ার ম্যাজিককে ডিফ্লেক্ট করে দেয়, ওটা ওর কাছেও আসতে পারে না। এটা দেখে ওরা দুজনেই শক হয়ে যায়, এটা কিভাবে সম্ভব, ও তো ওর গ্রিমওয়ার ছুলোও না। বাট হঠাৎই কিছু চেন এসে ওই নোবেলটাকে আটকে ফেলে, এবং একটি অদ্ভুত লোক ওদের সামনে এসে দাঁড়ায়। তোমরা নোবেলরা কি পাগল যে এত দামি একটা জিনিসকে তোমরা জ্বালাতে চাও? ইউনো জিজ্ঞেস করে তুমি কে? যাতে লোকটি বলে আমাকে সবাই চেন ইউজার র্যাপচি বলে, আর আমি তোমার ওই গ্রিমওয়ারটা চাই। আর ও একটি ম্যাজিক কাস্ট করে ইউনোকে বন্দি করে ফেলে, আর ওর গ্রিমওয়ারটিও নিয়ে নেয়। ইউনো বলে তাহলে তোমার নাম র্যাপচি, আমি তোমার কথা শুনেছি, তুমি অনেক ফেমাস একটা চোর, কিন্তু আশা করি তুমি এটা জানো যে গ্রিমওয়ার, হ্যাঁ আমি জানি যে গ্রিমওয়ারকে তার অরিজিনাল মালিক ছাড়া কেউ ব্যবহার করতে পারে না, কিন্তু ব্ল্যাক মার্কেটে এরকম অনেক মানুষ আছে যারা এই 4 লিফ গ্রিমওয়ারের জন্য মুখে বলা দাম দিতে প্রস্তুত। এটা বড়লোক হওয়ার সহজ উপায়। আর আমাকে ক্ষমা করো, একটা ফুল ফোটার আগে আমি ওটাকে ছিঁড়ে ফেলছি, তোমার উইজার্ড কিং হওয়ার স্বপ্ন এখানেই শেষ। কিন্তু তখনই হঠাৎ আস্তা কোথা থেকে লাফ মেরে বেরিয়ে আসে, বাট একটু বেশি উপর থেকে লাফ দিয়েছিল, ধাম করে বাড়ি খায়। এই তুমি এখানে কি করছো? প্রথমে তার চোখ পড়ে নোবেলটার উপর,
তুমি ওই নোবেলটা না? আর যখনই তার চোরটার উপর চোখ পড়ে, আরে তোমার কাছে ইউনোর গ্রিমওয়ার কি করছে, তখনই পাশ থেকে ইউনো বলে ওঠে, এখান থেকে পালাও, এ আমার গ্রিমওয়ার চুরি করছে আর ও অনেক পাওয়ারফুল, তুমি ওর কিচ্ছু করতে পারবে না। আর যখন অ্যাস্তা পুরো সিচুয়েশন বুঝতে পারে, সে চোরটিকে বলে ইউনোর গ্রিমওয়ার ওকে ফিরিয়ে দাও। যা শুনে ওই চোরটা বলে ওঠে, আরে তুমি ওই ছেলেটা না যার কাছে কোনো গ্রিমওয়ার আসেনি? আর এটা বলেই ও অ্যাস্তার উপর হাসতে শুরু করে। অ্যাস্তা বলে, হ্যাঁ তুমি আমাকে ভালো করেই চিনেছ, কিন্তু চিন্তা করো না, হয়তো আমি আজ কোনো গ্রিমওয়ার পাইনি, কিন্তু আমি সে যে একদিন উইজার্ড কিং হব। আর এটা বলে সে র্যাপচির দিকে দৌড়ে যায়। ইউনো অ্যাস্তাকে থামতে বলে, তুমি ওর সাথে পারবে না, ও অনেক পাওয়ারফুল। র্যাপচি এবার তার চেন দিয়ে আস্তার উপরে অ্যাটাক করে, বাট আস্তা এগুলো ডজ করে ওর পিছনে চলে আসে আর ও ওকে একটি ঘুষি মারতেই যাবে, কিন্তু তখনই র্যাপচি ওকে চেন দিয়ে আটকে ফেলে। আর র্যাপচি আস্তাকে ওর ম্যাজিক দিয়ে অনেক ভয়ঙ্কর ভাবে ইনজোর করে দেয়। আস্তা বুঝতেই পারে না তার সাথে কি হলো। আস্তা মনে মনে ভাবে, তাহলে এটা হচ্ছে বাইরের ম্যাজিশিয়ানদের পাওয়ার। আর মজার বিষয় হচ্ছে এ শুধু একটা সাধারণ চোর। যদি একটা চোর এত পাওয়ারফুল হয়, তাহলে উইজার্ড কিং কত পাওয়ারফুল হবে। আমি যতই ট্রেনিং করি, ওর সামনে আমার কোনো চান্স নেই। আর র্যাপচি ওকে পেছনের দেওয়ালে একটি আছাড় মারে। সে ওর কাছে গিয়ে ওকে লাথি মারতে মারতে বলে, বাচ্চা তুমি জেগে জেগে স্বপ্ন দেখছো, তুমি যতই চেষ্টা করো তুমি আমাকে কখনোই হারাতে পারবে না। আস্তা মনে মনে বলে, এ ঠিকই বলছে, আমি যতই ট্রেনিং করে নিজের শরীরকে শক্তিশালী বানাই, একজন ম্যাজিশিয়ানের সামনে আমি কিচ্ছু করতে পারবো না। র্যাপচি হেসে বলে ওঠে, আমি আমার চেনের সাহায্যে মানুষের শরীরে কতটা ম্যাজিক পাওয়ার আছে এটা বুঝতে পারি, আর তোমার শরীরে এক ফোঁটাও ম্যাজিক নেই। গ্রিমওয়ার পাওয়ার পর মানুষের ম্যাজিকের পাওয়ার বাড়ে, কিন্তু তোমার কাছে তো ম্যাজিকই নেই, আর এই জন্যই কোনো ম্যাজিক গ্রিমওয়ার তোমার কাছে আসেনি। তুমি উইজার্ড কিং এর কথা তো ভুলে যাও, এই পাওয়ার দিয়ে তুমি যদি কোনো সাধারণ জব পাও, এটাও তোমার ভাগ্য। একটা এমন দুনিয়া যেখানে ম্যাজিকই সবকিছু, ওই দুনিয়াতে তোমার কাছে কোনো ম্যাজিকই নেই। আর তোমার পেছনে যে তোমার পরটা যে বন্ধু আছে, ও যখন তোমার উইজার্ড কিং হওয়ার কথা শুনে ও মনে মনে হাসে। তোমার মতো লুজার আমি আমার জীবনে দেখিনি, তোমার তো লজ্জায় মরে যাওয়া উচিত। আর আস্তা এখানে মনে মনে বলে, এ ঠিকই তো বলছে, আমার কাছে না ম্যাজিক পাওয়ার আছে না কোনো গ্রিমওয়ার, তো আমি একজন উইজার্ড কিং হওয়ার কথা ভাবছি কিভাবে, যে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী পার্সন। আর জীবনে এই প্রথম অ্যাস্তা গিভ আপ করতে চায়, কিন্তু তখন ইউনো চিৎকার করে বলে ওঠে, আমি জানি অ্যাস্তা উইজার্ড কিং হতে পারবে না, কারণ উইজার্ড কিং আমিই হব। কিন্তু এর মানে এটা না যে আস্তা কোনো লুজার, ও আমার রাইভেল, আর ওর মধ্যেও ম্যাজিকের পাওয়ার আছে, আর এটা হচ্ছে কখনো হার না মানা। আর এটা শোনার সাথে সাথেই আস্তার কিছু একটা হয়, ও আবার নিজেকে অ্যালাইভ ফিল করে, আর র্যাপচিকে ওর উপর থেকে পা সরাতে বলে। আর ওর ভয়েস এখন এত ভয়ঙ্কর শোনাচ্ছিল যে র্যাপচি নিজেও শক হয়ে যায়, হঠাৎ করেই এর মধ্যে এত পরিবর্তন কোত্থেকে আসলো। আর আস্তা এখানে এত রেগে গেছিল, ওর শরীর থেকে একটা অদ্ভুত এনার্জি বের হতে শুরু করে। আস্তা ইউনোকে বলে, আমাকে ক্ষমা করো ইউনো, যে তোমাকে আমাকে এই অবস্থায় দেখতে হয়েছে। এই লোকটা এখান থেকে কোথাও যাচ্ছে না, তোমার বই নেওয়ার কথা তো ভুলেই যাও, এর জন্য আমাকে মরতে হলেও আমি মরতে রাজি। আর তখনই ওর গ্রিমওয়ার ওর সামনে চলে আসে, আর এটাও কোনো নর্মাল গ্রিমওয়ার না, এটা একটা 5 লিফ গ্রিমওয়ার, এবং এই দুনিয়ার ইতিহাসে এটা প্রথম দেখা গেছে, যেটা ইউনোটার থেকেও রেয়ার। আর আমাদের বলা হয় এই দুনিয়াতে 3 ধরনের গ্রিমওয়ার আছে। 3 লিফ যেটা কমন, যার 3 পাতা হোপ, ফেথ আর লাভকে রিপ্রেজেন্ট করে, আর 4 লিফ যেটা 3টার উপর লাককে অ্যাড করে, আর এই প্রথম পাওয়া 5 লিফ যার মধ্যে সবগুলোর সাথে একটা ডিমেন আছে। আর ফাইনালি আস্তা তার 5 লিফ গ্রিমওয়ার পেয়ে গেছে, যা দেখে ইউনো হাসতে শুরু করে। আমি জানতাম আস্তা তুমি কোনো সাধারণ মানুষ না, যেটা আমি ছোটবেলায় বুঝে গিয়েছিলাম। আর আমাদের ওদের ছোটবেলার সিন দেখানো হয়। ছোটবেলায় অ্যাস্তার জায়গায় ইউনো অনেক ভীতু আর দুর্বল ছিল, সবসময় কান্নাকাটি করতো, আর অ্যাস্তা ওকে বড় ভাইয়ের মতো প্রোটেক্ট করতো। কিন্তু বড় ভাইয়ের মতো থাকলেও ছোটবেলাতেও সিস্টার লিলিকে এরকম প্রপোজ করতো, প্লিজ সিস্টার লিলি আমাকে বিয়ে করো, আমি তোমাকে খুশি রাখবো। অ্যান্ড সিস্টার লিলির থেকেই ও প্রথমবার উইজার্ড কিং এর কাহিনী শোনে। অনেক বছর আগে আমাদের পুরো দুনিয়াতে একটি অনেক বড় ডিমেন আক্রমণ করেছিল। রাক্ষসটা পুরো দুনিয়াকে ধ্বংস করতে শুরু করে, যেখানে যায় ওই জায়গাটা নিশ্চিহ্ন হয়ে যায়। আর তখন একজন ম্যাজিশিয়ান দুনিয়ার সামনে আসে, যার কাছে একটি 4 লিফ গ্রিমওয়ার ছিল। ম্যাজিশিয়ান আর ডিমেনটির মধ্যে অনেক দিন ধরে লড়াই চলে, এবং শেষ অবধি ম্যাজিশিয়ান ছেলেটি ডিমেনটিকে হারিয়ে দেয় আর পুরো দুনিয়াতে শান্তি কায়েম করে। আর পুরো দুনিয়া ওর এই বিজয়ের খুশিতে ওকে ফার্স্ট উইজার্ড কিং এর টাইটেল দেয়। আর এই গল্পটা শুনেই অ্যাস্তা সিদ্ধান্ত নেয় সে উইজার্ড কিং হবে, আর এরপর এই চার্চের সবাইকে সে খুশিতে রাখবে, এবং সে আজ অব্দি নিজের সিদ্ধান্ত থেকে একটু নড়েনি। সন্ধ্যায় ফাদার এসে ইউনোকে একটি লেটার দেয়, আর ফাদার ইউনোকে ভিলেজের বাইরে একটি লেটার ডেলিভার করে আসতে বলে। অ্যাস্তা বলে আমি দিয়ে আসি, কিন্তু ইউনো এতে মানা করে, এই কাজটা সে নিজেই করতে চায়। কতদিন অ্যাস্তা সব কাজ করবে, আর সে একাই গ্রামের বাইরের লোকটিকে লেটারটি দিয়ে আসে। ইউনোর ফিরতে অনেক রাত হয়ে যায়। এদিকে অ্যাস্তার ওর জন্য চিন্তা হচ্ছিল ও এখনো কেন ফেরেনি, এবং এদিকে ইউনোকে দেখা যায় সে একটি চোরের কবলে পড়েছে। চোরটি ওর গলার যে রকেটটি আছে ওটা ছিনিয়ে নেয়।
ইউনো চোরটিকে ওটি ফিরিয়ে দিতে বলে। এটা ওর প্যারেন্টসদের শেষ স্মৃতি, যেটা ওর চার্চে পাওয়ার সময় ওর পাশে ছিল। কিন্তু চোরটি ওকে ধমকি দেয়, এখান থেকে পালাও, আমি এসব কিছু কেয়ার করি না, আর যদি তুমি আমার কথা না শোনো আমি তোমাকে জীবনে মারতে বাধ্য হব। যা শুনে ইউনো ভয় পেয়ে যায় আর কান্না করতে শুরু করে। কিন্তু তখন ওখানে আস্থা চলে আসে, সে চোরটিকে ধরে ফেলে এবং চোর চোর বলে চিৎকার করতে শুরু করে। চোরটি ওকে লাথি মেরে দূরে সরিয়ে দেয়, কিন্তু আস্থা আবারও উঠে ওকে ধরে ফেলে অ্যান্ড আবারও চিৎকার করতে শুরু করে। ইউনো আস্থাকে দেখে ভাবে, যখন আস্থা জানে সেই লোকটির সাথে পারবে না, তাহলে সে হার মেনে নিচ্ছে না কেন। আস্থাকে লোকটা মেরেই যাচ্ছিল। একটা সময় আস্থা অনেক ইনজার্ড হয়ে পড়ে, কিন্তু আস্থা গিভ আপ করে না। সে লোকটিকে ধরে চিৎকার করে যাচ্ছিল, ইউনোর রকেট ফিরিয়ে দাও। অ্যান্ড লোকটিও বুঝে যায় এই ছেলের সমস্যা আছে, আর সে ভয় পেয়ে রকেটটা দিয়ে ওখান থেকে চলে যায়। অ্যান্ড আস্থা ওখানেই পড়ে যায়। ইউনোর কাছে এসে বলে, আমাকে ক্ষমা করো, আমার জন্য তোমাকে এত মার খেতে হয়েছে। আস্থা বলে, তুমি ক্ষমা চাইছো কেন? আমি বলেছিলাম না আমি তোমাকে সবসময় প্রোটেক্ট করব, আর যেমন আমি বলেছিলাম আমি তোমাকে আর এই চার্চের সবাইকে খুশি রাখবো। আর এদিকে ইউনো বলে, আমি ওই দিনই বুঝে গিয়েছিলাম তুমি এমন একজন পার্সন যে কোনোদিনও হার মানবে না। আস্তার গ্রিমর থেকে একটি কালো তরোয়াল বের হয়, যা দেখে স্নেক ভয়ে কাঁপতে শুরু করে। এটা কিভাবে সম্ভব? লাস্ট টাইম যখন আমি দেখেছিলাম তোমার একটু ম্যাজিক ছিল না, তো তোমার কাছে গ্রিমর কেন আসলো? আর সে আস্তার উপর আবার তার ম্যাজিক দিয়ে অ্যাটাক করে, কিন্তু আস্তা এবার পুরো রেগে আছে। সে তার তরোয়াল ইউজ করে, আর তরোয়ালের সাথে র্যাপচির চেন লাগার সাথে সাথেই ওর পুরো ম্যাজিক গায়েব হয়ে যায়। র্যাপচি ভয় পেয়ে বলে, তুমি এটা কিভাবে করলে? আমার ম্যাজিক স্পেলের সাথে এরকম কখনো হয়নি, তুমি আসলে কে? আস্তা বলে, আমি সে যে একদিন উইজার্ড কিং হব। আর এই কথা বলেই সে র্যাপচির উপর অ্যাটাক করে, আর একটা অ্যাটাকে র্যাপচির অবস্থা খারাপ হয়ে যায়। ওর শরীরের একটা হাড্ডিও আর আস্ত নেই। আস্তা বলে, আমি ছোটবেলায় ভেবেছিলাম যেহেতু আমি ম্যাজিক ইউজ করতে পারি না, তো আমি আমার বডিকে স্ট্রং বানাবো, আর আজকে হয়তো এটা কাজে আসলো। পাশ থেকে ইউনো ওকে ডাকে। ওর চেহারা দেখে মনে হচ্ছিল সে অনেকদিন পর নিজের হাসি ফিরে পেয়েছে। কিন্তু এদিকে আস্তার মুড পুরো আকাশে। দেখ ভাই ইউনো, আমি আমার গ্রিমার পেয়ে গেছি, আজকের পর কেউ আমাকে ম্যাজিকলেস বলতে পারবে না। যদিও এটা একটু আলাদা, কিন্তু আমি এটাকে যত্নে রাখবো। ইউনো বলে, তুমি আমাকে আবারও বাঁচালে, তোমার মনে আছে ওই দিন যেদিন আমি তোমাকে প্রমিস করেছিলাম? আর সে আবারও ওই ফ্ল্যাশব্যাকে যায়। ছোটবেলায় যখন আস্তা ইউনোর রকেটটিকে বাঁচায়, তখন আস্তার কথা শুনে ইউনো আস্তাকে জিজ্ঞেস করে, যদি আমার মতো দুর্বল কেউ উইজার্ড কিং হতে চায় তাহলে সে কি হতে পারবে? যাতে আস্তা বলে, হ্যাঁ, যদি তুমি অনেক পরিশ্রম করো আর কখনো হার না মানো, তাহলে শুধু তুমি কেন, যে কেউ উইজার্ড কিং হতে পারবে। আর এই কথা শুনেই ইউনো তার চোখের পানি মুছে নেয়। ঠিক আছে, তাহলে আজ থেকে আমি ডিসাইড করে নিয়েছি আমি আর কখনো কান্না করব না, অ্যান্ড আমি অনেক পরিশ্রম করব এবং হব উইজার্ড কিং, আর তোমাকে আর এই চার্চের সবাইকে খুশি রাখবো। যা শুনে আস্তা বলে, তাহলে আজ থেকে তুমি আমার রাইভেল। আর তারা একজন আরেকজনের কাছে প্রমিস করে তারা একদিন উইজার্ড কিং হবেই। এদিকে আস্তা ইউনোকে বলে, আমি ভেবেছিলাম তুমি ওই দিনের কথা ভুলে গেছো। আর তারা আবারও ছোটবেলার মতো প্রমিস করে তারা একদিন উইজার্ড কিং হবে। এরপর আমাদের এই দুনিয়া সম্পর্কে বলা হয়, উইজার্ড কিং যে সবচেয়ে শক্তিশালী, যার থেকে পাওয়ারফুল এই দুনিয়াতে বর্তমানে কেউ নেই। এবং তার পরের পজিশনে 9 জন রয়্যাল নাইটস, যারা উইজার্ড কিং এর আন্ডারে কাজ করে। এরা এই রাজ্যে উইজার্ড কিং এর পর সবচেয়ে শক্তিশালী, আর এদের কাজ হচ্ছে ক্লোভার কিংডমে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। এদের প্রত্যেকের আলাদা আলাদা টিম আছে, যেটাতে জয়েন করার জন্য প্রতি বছর বাচ্চারা একটা এক্সাম দিয়ে থাকে। আর ওই এক্সামে পার্টিসিপেট করার জন্য এখন আস্থা আর ইউনো ট্রেনিং করছে। এদিকে আমরা দেখি চার্চের ফাদার আর সিস্টার লিলি গ্রিমওয়ার টাওয়ারের মাস্টারের কাছে এসেছে। আর ফাদার এখানে মাস্টারকে জিজ্ঞেস করে, আপনি আস্থার কাছে রয়্যাল নাইটস এন্ট্রান্স এক্সামে জয়েন করার লেটার কেন পাঠিয়েছেন? ও তো ইউনোর মতো গ্রিমওয়ার টেস্টও পাস করেনি। মাস্টার বলে, আস্থা আমাকে ওর গ্রিমওয়ার দেখিয়েছিল, আর সে আমার কাছে অনেক রিকোয়েস্ট করে যাতে আমি ওকে রয়্যাল নাইটস এক্সামে পাঠাই, তো এটা ওরই ইচ্ছা। ফাদার মাস্টারকে জিজ্ঞেস করে, যে গ্রিমওয়ার আস্থা পেয়েছে ওটা আসলে কি কোনো গ্রিমওয়ার? 4 লিফের মতো এটার কাহিনীও কে শোনেনি। যাতে মাস্টার বলে, আমি তোমাকে বেশি কিছু তো বলতে পারবো না, কিন্তু হ্যাঁ, এর জন্য আস্থাকে ভবিষ্যতে একটি বড় লড়াই লড়তে হবে। ফাদার মাস্টারকে রিকোয়েস্ট করতে শুরু করে, আস্থা অনেক দুর্বল, আপনি ওর এন্ট্রান্স এক্সামের লেটার ক্যান্সেল করে দিন, এবং ও ওখানে চান্সও পাবে না, ওর কাছে এখনো কোনো ম্যাজিক পাওয়ার নেই। যাতে মাস্টার বলে, এরকম তো না যে তুমি ওকে বেশি পছন্দ করো, ও যদি পাস হয় ও ওখান থেকে চলে যাবে, আর তুমি ওকে ছাড়তে চাও না, না? যাতে ফাদার লজ্জা পেয়ে যায় আর বাহানা বানাতে শুরু করে, আর বোঝা যায় ফাদার আস্তাকে একটু বেশিই ভালোবাসে। এদিকে আস্তার ইউনো রেস ধরে চার্চে ফিরছিল, কে আগে পৌঁছাতে পারে, এবং ওদের দুজনের মধ্যে টাই হয়। ম্যাক্স, কে জিতেছে? ম্যাক্স বলে, ইউনো। আস্তা বলে, রেস এখনো শেষ হয়নি, যে চার্চে আগে ঢুকতে পারবে সে উইনার। আর সে ঢুকতেই যাবে, তখনই ইউনো ওর উপর উইন্ড ম্যাজিক ইউজ করে আর ওকে উপরে ছুড়ে মারে। রাতে ঘুমের মধ্যে আস্তা বকবক করছিল, আমি একদিন উইজার্ড কিং হবই, মানে সে মনে প্রাণে জানে সবকিছুতে উইজার্ড কিং হতে চায়, অ্যান্ড এটা ম্যাক্সও খেয়াল করে। পরের দিনে আস্তা বরাবরের মতো তার ফেভারিট প্লেসে ট্রেনিং করছিল, তখনই সেখানে তার কাছে ম্যাক্স আসে। আস্তা বলে, তুমি এখানে কি করছো ম্যাক্স?
তুমি একটা বেকুব, তুমি শুধু এটা বলার জন্য চার্চ থেকে এত দূরে এসেছো। যাতে ম্যাক্স বলে, তুমি এরকম কেন করছো? তুমি ভালো করে জানো আমাদের মতো কমনার আর দুর্বলদের এরকম স্বপ্ন দেখতে নেই। তুমি ম্যাজিক ছাড়া ম্যাজিক নাইট এন্ট্রান্স এক্সাম পাস কিভাবে করবে? এটা স্বপ্ন দেখাও তো ভুল। অ্যাস্তা বলে, এখন তো আমি অবশ্যই পাস করব, আর এখন আমার কাছে আমার গ্রিমওয়ারও আছে, আর উইজেট কিং তো আমি হয়েই। তখনই ম্যাক্স ওকে থামিয়ে দেয়, তুমি চুপ করো, তুমি কেন বোঝো না আমাদের মতো কমনার আর দুর্বলদের এসব স্বপ্ন দেখতে নেই। আমাদের মতো মানুষদের স্বপ্নই থেকে যায়। যা শুনে অ্যাস্তা শান্ত হয়ে ওর কাছে আসে আর ওর কানে চিৎকার করে বলে, অবশ্যই আমাদের স্বপ্ন পূরণ হয়, আমাদের জন্য শুধু এটা একটু কঠিন। যদি তুমি পুরো মনে কোনো কিছু চাও, ওটা পাওয়ার জন্য পুরো দুনিয়া তোমার পিছনে পড়ে যায়। আর জীবনে প্রথমবার ম্যাক্স ফিল করে যে আস্তাকে সে এত অবহেলা করতো, লুজার ভাবতো, সে আসলে কোনো লুজার না। আর ও অ্যাস্তার জন্য নিজের মনে রেসপেক্ট ফিল করে। রাতে ফাদার ওদের জন্য অনেক ভালো খাবারের আয়োজন করে, কারণ কালকে ইউনো আর অ্যাস্তা তাদের ম্যাজিক নাইট এন্ট্রান্স এক্সামে যাবে। অ্যান্ড অ্যাস্তা এটা নিয়ে বরাবরের মতো অনেক এক্সাইটেড, ফাইনালি তার স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। ফাদার অ্যাস্তাকে ওর কাছে ডেকে বলে, দেখো আস্তা, যদি তুমি ফেলও করো, চুপচাপ এখানে ফিরে এসো, তোমার আমাদের কাছে লজ্জা পাওয়ার কিচ্ছু নেই, আমরা সবসময় তোমার পাশে আছি। যাতে অ্যাস্তা বলে, আপনি ইনোকে একই কথা বলবেন না নাকি শুধু এটা আমার জন্য? যাতে ফাদার কিছুই বলে না, কারণ উনি ভালো করে জানে কেউ যদি পাস হয় ওটা ইউনোই হবে। আস্তা ফাদারকে বলে, আপনি চিন্তা করবেন না, আমি ম্যাজিক এন্ট্রান্স এক্সাম পাস করবই, আর যখন আমি উইজার্ড কিং হয়ে যাব, আমি সিস্টার লিলিকে বিয়ে করব, তাই না বাবু? সিস্টার লিলি ওকে আবারও বাইট দেয়, আর বরাবরের মতো আমি এটা ইচ্ছা করে নিয়ে আস্তা। সকালবেলা তারা সবাই একে অপরকে বিদায় দিচ্ছিল, হঠাৎই ম্যাক্স বলে ওঠে, অ্যাস্তাকে বিদায় দেওয়ার কি আছে, ও তো কালকে এমনিতেই ফিরে আসবে। আস্তা যখন ওর উপর রাগ করতে যায়, তখনই ম্যাক্স বলে ওঠে, কিন্তু হ্যাঁ, যদি তুমি এন্ট্রান্স এক্সাম পাস করতে পারো আস্তা, তাহলে আমিও মেনে নেব যে আমাদের মতো সাধারণ মানুষরাও এরকম স্বপ্ন দেখতে পারে, আর এটা হলে আমিও তোমার মতো ম্যাজিক নাইট হওয়ার স্বপ্ন দেখব। যাতে আস্তা বলে, তাহলে পরিশ্রম করার জন্য প্রস্তুত হয়ে যাও। আর তারা দুজনেই ম্যাজিক নাইট এক্সামের জন্য বেরিয়ে পড়ে। আর এতদিন পর তার আলাদা হচ্ছে, এটা ভেবে সিস্টার লিলিরও মন খারাপ হয়ে যায়। তার মনে পড়ে প্রথম দেখায় অ্যাস্তাকে এরকম তাকে প্রপোজ করেছিল। আর এদিকে কয়েকদিন জঙ্গল, পাহাড়, পর্বত, মরুভূমি, বিভিন্ন ভয়ঙ্কর জায়গা পার করে আস্তা আর ইউনো ফাইনালি তাদের ম্যাজিক এন্ট্রান্স এক্সামের শহরে পৌঁছে যায়। আর শুধু কয়েকটা পা তো আস্তা ইউনো কিকা টাউনে ঢুকে পড়ে। আর তারা প্রথমবার তাদের গ্রামের বাইরে কোথাও এসেছে, যেখানে চারপাশে সবাই ম্যাজিক ইউজ করছে দেখে আস্তা আর ইউনো অনেক অবাক হয়। আর তারা এত মানুষ এই প্রথম দেখছে। সেখান থেকে তারা একটি ক্যাসেল দেখে, যেটা এই দুনিয়ার উইজার্ড কিং এর। এই পাশে উইজার্ড কিং থাকে, এটা ভেবে আস্তা ইউনোকে বলে ওঠে, ইউনো, একদিন এই ক্যাসেল আমার হবে, আর তুমি হবে আমার অ্যাসিস্ট্যান্ট। স্বপ্নেও ভেবো না এটা আমার হবে। তারা এক্সামের জায়গার দিকে রওনা দেয়, যেখানে অনেক বাচ্চা লাইন ধরে দাঁড়িয়ে আছে। সবার স্বপ্ন একটাই, ম্যাজিক নাইটে জয়েন করা। যেখানে আস্তা সবাইকে বলছিল, বন্ধুরা, আমি হব নেক্সট উইজার্ড কিং। আর এই লজ্জা থেকে বাঁচার জন্য ইউনো ভাবে সে এমন বিহেভ করবে, সে আস্তাকে চেনে না। আস্তার ইউনো রিসেপশনিস্টের কাছে পৌঁছে যায়, যেখানে যখনই ইউনো তার 4 লিভ গ্রিমওয়ার দেখায়, সবাই অবাক হয়ে যায়, কারণ সবাই ভেবেছিল 4 লিভ পাওয়া ছেলের কথা একটি রুমার। গার্ড ওকে এক কথায় আগে যেতে বলে, কিন্তু যখন আস্তা নিজে গ্রিমওয়ার দেখায়, রিসেপশনিস্টের বিশ্বাসই হয় না, কারণ 5 লিভ গ্রিমওয়ারের কথা কেউ জীবনও শোনেনি। এন্ড তার বিশ্বাসই হচ্ছে না এটা আদৌ কোনো গ্রিমওয়ার কিনা। কিন্তু আস্তার অনেক রিকোয়েস্টের পর সে ওকে ভেতরে ঢোকার অনুমতি দিয়ে দেয়। বাট পিছনের একটি ছেলের আস্তার উপর ইন্টারেস্ট জাগে। সব বাচ্চারা এক্সামের লবিতে দাঁড়িয়ে আছে, যেখানে কিছু পাখি বাচ্চাদেরকে ঘিরে রেখেছে। আসলে এগুলো অ্যান্টাই ম্যাজিক বার্ড, যেগুলো যার কাছে যত কম ম্যাজিক থাকে ওর মাথার উপর বেশি ওড়ে। আর ইউনের কাছে একটাও ম্যাজিক বার্ড নেই দেখে সবাই অবাক হয়ে যায়। যার পুরো উল্টো সিন আস্তার সাথে, তাকে পাখিগুলো পারলে গিলে খায়। এন্ড ওর এই অবস্থা থেকে সবাই হাসতে শুরু করে, ওর পিছে তো অর্ধেক পাখি পড়ে আছে। বাট আস্তা ডিরেক্ট যায় ইউনোর কাছে, আমাদের মধ্যে একজন উইজার্ড কিং হবে। বাট মনে হয় না সে পাখিগুলোর থেকে বাঁচতে পারবে। সে পালাতে পালাতে হঠাৎই এক লোকের সাথে বাড়ি খায়। এন্ড লোকটার সাইজ অনেক বড়, কিন্তু আস্তার মনে হয় ছেলেটিকে দেখতে অনেক বড় হলেও এ হয়তো আমাদেরই বয়সী, আর হয়তো আমার থেকে বেশি ট্রেনিং করেছে। সে ওর কাঁধে হাত রেখে বলে, আরে দোস্ত, তুমি ঠিক আছো? যাতে লোকটি অনেক রেগে যায়, আর এই লোকটা আস্তার মাথা ধরে ওকে উপরে তুলে ফেলে, আর ওর মাথা পিষে ফেলার ট্রাই করে। তুমি জানো না আমি কে? এন্ড বাকি সবাইকে চিনতে পারে। আসলে এই লোকটা ওই 7 দলের মধ্যে একটি দল, ব্ল্যাক বুলের ক্যাপ্টেন। এন্ড এর নাম হচ্ছে ইয়ামি, যাকে সবাই রাগী আর ডিস্ট্রাকশনের জন্য চেনে। এন্ড একমাত্র দল যেখানে কোনো স্টুডেন্ট জয়েন করতে চায় না, কারণ ওরা কারো উপকার করতে গিয়ে ক্ষতি বেশি করে। ইয়ামি আস্তাকে সত্যিই মেরে ফেলতো, কিন্তু তখনই ওর স্কোয়াডে 3 জন মেম্বার আসে আর ওকে থামতে বলে। ফিনড্রেল আর গর্ডেন, এদেরও সবাই চেনে। ফিনড্রেল একটু সিম্প টাইপের, আর গর্ডেন অনেক শান্ত, কিন্তু কারোর সাথে কথা বলতে পারে না। ফিনড্রেল ইয়ামিকে বলে, আপনি স্টুডেন্টের মাঝে কি করছেন? আপনার তো উপরে থাকার কথা। ইয়ামি বলে, কিচ্ছু না, আমি আসলে এখানে রাস্তা ভুলে গেছি। এন্ড বেল বাজতে ইয়ামি আস্তাকে ছেড়ে চলে যায়। মনে করো এটা তোমার জীবনের সেকেন্ড চান্স, ভালো কিছু করে দেখাও। তখনই ওই বাইরের ছেলেটি আসে, এর নাম সেকে, আর এর সাথে আস্তার বন্ধুত্ব হয়ে যায়। তখনই সেখানে ওই 9 ম্যাজিক নাইট টিমের ক্যাপ্টেন চলে আসে, যারা প্রত্যেকেই অনেক শক্তিশালী। এন্ড সেকে আস্তাকে এদের সবার পরিচয় দেয়। এন্ড বলা হয় এই দুনিয়াতে উইজার্ড কিং এর পরে এরাই সবচেয়ে শক্তিশালী পার্সন।
নোজেল সিলভা, সিলভার ইগলের ক্যাপ্টেন। ইনার চুল এরকম কেন এই লোকটাও হয়তো তোমার মতো ভাব নিতে পছন্দ করে। ভার্মেলিয়ন সিলভার নাইটের ক্যাপ্টেন। আর এখানে যে 9 জন আছে এরা প্রত্যেকে 100 নর্মাল ম্যাজিশিয়ানের থেকে বেশি পাওয়ারফুল। আস্থা জিজ্ঞেস করে এখানে উইজার্ড কিং আসেনি কেন, যাতে স্যাকি বলে উইজার্ড কিং আমাদের এই দেশের আসল রাজা, ওনার কাছে এসব ছোটখাটো বিষয় সামলানোর সময় নেই। এখানে যে 9 জন নাইট এসেছে এদের দেখাই আমাদের ভাগ্য। তখনই গোল্ডেন ডমের ক্যাপ্টেন উইলিয়াম সবার সামনে আসে, যার স্কোয়াডে সবাই জয়েন করতে চায়। এই স্কোয়াডে জয়েন করা প্রত্যেক নোবেলের স্বপ্ন। আর এই ইয়ামি স্কোয়াড ব্ল্যাক বুল সবচেয়ে বাজে, যেখানে কোনো নর্মাল বাচ্চা জয়েনই করতে চায় না। ক্যাপ্টেন উইলিয়াম বাচ্চাদেরকে ওয়েট করার জন্য ধন্যবাদ জানায় আর এক্সামের জন্য প্রস্তুত হতে বলে। সে একটি ম্যাজিক কাস্ট করে আর আকাশ থেকে অনেক বড় একটি গাছ নিচে আসে। আস্তার ইউনো ভাবে এ হচ্ছে সে পার্সন যে এখন উইজার্ড কিং হওয়ার সবচেয়ে কাছে, যার থেকে প্রত্যেক বাচ্চাকে একটি ঝাড়ু দেওয়া হয়। আর উইলিয়াম সবাইকে এটা দিয়ে উঠতে বলে, যেটা অনেকেই প্রথমবার করছে তো সবাই নার্ভাস। কিন্তু উইলিয়াম বলে এটা সবচেয়ে বেসিক, এটা শেখারও প্রয়োজন হয় না, তোমার কাছে হালকা ম্যাজিক থাকলেও তুমি এটা ইউজ করতে পারবে। আর বাকি ক্যাপ্টেনদের মনে হয় এটা অনেক ভালো একটা ট্যাকটিক, এখানে কে কত উপরে উঠতে পারছে এটা দিয়ে আমরা ওদের ম্যাজিক পাওয়ার যাচাই করতে পারবো। সব বাচ্চারা এই ম্যাজিক ব্রুম দিয়ে ওড়ার চেষ্টা করে এন্ড সব ক্যাপ্টেনরা ওদেরকে অবজার্ভ করছিল, যার মধ্যে ইউনো স্ট্যান্ড আউট করে। সে সবার উপরে এন্ড খুব ইজিলি এটা করছে। বাকিরা সবাই অবাক যে ছেলেটি একটি গ্রাম থেকে, তবু ওর কাছে একটু 4 লিভ গ্রিমওয়ার আছে আর ওর ম্যাজিকের উপর ওর কন্ট্রোল কত ভালো, যাতে সব ক্যাপ্টেনরাই অনেক ইমপ্রেস। কিন্তু ওদের চোখ পড়ে একটি নর্মাল ছেলের উপর যে উঠতেও পারছে না। তারা এই সিনটা বুঝতেই পারে না, হালকা ম্যাজিক থাকলেও তো একজন পার্সন উঠতে পারে। তখনই ওদের মধ্যে একজন ক্যাপ্টেন নিচে যায় আর একটি মেয়েকে এক্সামে আসার জন্য বকা দেয়। মেয়েটি আসলে এই ক্যাপ্টেনের বোন এন্ড সে মেয়েটিকে এখান থেকে চলে যেতে বলে আর মেয়েটি মন খারাপ করে ওখান থেকে চলে যায়। এদিকে সেকি আস্তাকে মোটিভেট করছে আর সে ওকে অনেক টিপসও দেয়, কিন্তু আস্তার কাছে যেহেতু ম্যাজিক নেই তো কোনোটাই কাজ করছে না। আর এইভাবে একে একে তাদের বিভিন্ন টেস্ট নেওয়া হয় এন্ড আস্তা প্রতিটাতেই ফেল করে। ক্যাপ্টেন উইলিয়াম দাঁড়িয়ে ঘোষণা দেয়, এখন তোমাদের এক্সামের ফাইনাল পার্ট, এখানে তোমাদের 1 ভার্সেস 1 ফাইট করতে হবে আর এখানে কারো কোনো হোল্ড ব্যাক করার দরকার নেই, তোমরা নিজেদের পুরো পাওয়ার দিয়ে ফাইট করবে, কারণ আমরা তোমাদের ফাইটিং পাওয়ারে দেখতে চাই। আর সামনের পার্সন আহত হওয়ার চিন্তা করার দরকার নেই, কারণ এখানে অনেক হিলিং ম্যাজিশিয়ান আছে। আর তার ইশারাতেই কম্পিটিশন শুরু হয়ে যায়। প্রত্যেকে নিজের মতো করে টিমমেট চুজ করতে শুরু করে, বাট আস্থা ভাবতে শুরু করে কেউ তার সাথে ফাইট করতে কেন চাইবে। তখনই সেকি ওর কাছে আসে আর ওকে ফাইট করার জন্য অফার করে এন্ড আস্থার সাথে সাথে রাজি হয়ে যায়, কারণ সে ভেবেছিল তার সাথে কেউ ফাইট করতে চাইবে না। তারা দুজন ফাইটিং এর জন্য প্রস্তুত হয়। আস্থা সাকিকে বলে আমরা একে অপরের সাথে ফুল পাওয়ার দিয়ে ফাইট করব, কিন্তু আমাদের মধ্যে যে হারবে সে কিছুই মনে করবে না, আমাদের বন্ধুত্ব আগের মতোই থাকবে। আর তখনই সেকি নিজের আসল চেহারা দেখায়। সে আস্থার কাছে গিয়ে বলে তোমার কি মনে হয় আমি তোমার সাথে বন্ধুত্ব কেন করেছি? আমি আগে থেকেই জানতাম এক্সামে এমন একটা পার্ট আসবে যেখানে আমাদের নিজের পছন্দের একজনের সাথে ফাইট করতে হবে, সো তোমার মতো দুর্বলকে হারিয়ে আমি সবার সামনে হিরো হয়ে যাব আর নিজের পাওয়ার শো অফ করতে পারবো। আস্থা পুরো শক হয়ে যায়, কারণ সে ভেবেছিল একাডেমিতে এটা তার প্রথম বন্ধু আর এখন তার নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। যাকে সে বন্ধু ভেবেছে সে আসলে ওকে ইউজ করতে যায় এন্ড বাকিরা ভাবে আসলে সে কি অনেক বুদ্ধিমান, যদি এমন কিছু হবে আমরা জানতাম তাহলে আমরা ওকে চুজ করতাম। সে এখন এই গ্রামের ছেলেটিকে হারিয়ে সহজেই ম্যাজিক নাইট হয়ে যাবে। সেকি হাসতে হাসতে তার গ্রিমওয়ার দিয়ে একটি শিল্ড তৈরি করে। আমার এই শিল্ডটি আমাকে অফেন্সিভ পাওয়ার থেকে প্রোটেক্ট করে আর যখন ও দুর্বল হয়ে পড়বে আমার এই ক্যানন থেকে ফায়ার করে আমি ওকে হারিয়ে দেবো। এন্ড সে পাগলের মতো ভাবে ক্যাপ্টেনটা এখন আমাকে দেখছে। আর বলতে গেলে এটা সত্য, সবাই ভেবে নিয়েছে আস্থা ওর সামনে টিকতেই পারবে না, ক্যাপ্টেনরাও, কারণ ছেলেটির মধ্যে এতক্ষণ অব্দি তারা কিচ্ছু দেখেনি। বাট আস্থা নিজের গ্রিমওয়ারকে ডাকে আর ওর অ্যান্টি ম্যাজিক শট দিয়ে ওর উপর শুধু একটা অ্যাটাক করে আর এক অ্যাটাকেই সেকির অবস্থা খারাপ। সবাই নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না এখনই তারা কি দেখলো। এই ছেলেটি আসলে স্ট্রং এন্ড ইউনো দূর থেকে দেখে হাসছে এন্ড ও মনে মনে বলে ওরা তোমাকে হারাতে পারবে না, কারণ তোমাকে আমি হারাবো। সব ক্যাপ্টেনরাও পুরো অবাক, তারাও এটা এক্সপেক্ট করেনি। ক্যাপ্টেন ইয়ামির অ্যাসিস্ট্যান্ট ওর অ্যাটাক দেখে অনেক ইমপ্রেস, কিন্তু ইয়ামি বলে ওঠে এই ছেলেটা ম্যাজিক ইউজ করেনি, এর আসলে শেপই ভালো না, দেখে মনে হয় এর কাছে ম্যাজিকই নেই। এন্ড আস্থা তার তরোয়াল তার কাঁধে নিয়ে বলে সাকি তুমি নিজের জীবনকে আরামদায়ক বানানোর জন্য এটা করছো, কিন্তু আমার গোল তোমার থেকে অনেক বড়, কারণ আমি হব নেক্সট উইজার্ড কিং। এরপর এরকম আরো কয়েকজন ক্যান্ডিডেটের ফাইট হয়, যাদের মধ্যে কয়েকজন নোবেলে ছিল এন্ড ওদের ফাইট দেখে বাকিদের মনে হয় ওই তরোয়াল সহ ছেলেটি এদের সামনে কিচ্ছু না। এন্ড এখন ইউনোর ফাইটের পালা, কিন্তু ইউনোর সাথে ভয় কেউ ফাইট করতে আসে না, সবাই ওকে এড়িয়ে চলতে শুরু করে। কিন্তু তখনই ওর সামনে ওই ছেলেটি আসে যে প্রথম ওর উপর গ্রামে অ্যাটাক করেছিল এন্ড ইউনোর অফারের কোনো আনসার দেয় না। সে ডিরেক্ট মাঠে গিয়ে দাঁড়িয়ে পড়ে। ছেলেটি আবারও ট্র্যাশ টক করতে শুরু করে। সে ইউনোকে বলে গতবার ওই চোরের কারণে তুমি বেঁচে গেছিলে, কিন্তু এখন তুমি নিজের জায়গা দেখবে। এন্ড ছেলেটি ইউনোর উপর অনেক বড় একটি লাইটনিং ম্যাজিক কাস্ট করে, যেটা এত পাওয়ারফুল পুরো স্টেডিয়াম পার করে চলে যাচ্ছে। কিন্তু ইউনো শুধু ওর গ্রিমওয়ার দিয়ে নর্মাল একটা উইন্ড ম্যাজিক কাস্ট করে আর ওর এই একটা অ্যাটাকেই নোবেলটির অবস্থা খারাপ হয়ে যায়। এভাবেই কিছুক্ষণ এই এক্সাম চলে আর এখন সময় হচ্ছে ক্যাপ্টেনদের চুজ করা। যদি কোনো স্টুডেন্টকে কোনো ক্যাপ্টেনের পছন্দ হয় তাহলে সে ওর জন্য হাত তুলবে এন্ড একটা স্টুডেন্টের জন্য যদি একের অধিক ক্যাপ্টেন হাত তোলে তাহলে ওই স্টুডেন্ট চুজ করবে সে কোন দলে যেতে চায়। আর যদি কারোর জন্য একদমই হাত না ওঠে তাকে সোজা বের হয়ে যেতে হবে। অনেক বাচ্চা এভাবে ফেল হচ্ছে, বলতে গেলে ক্যাপ্টেনটা হাতই তুলছে না এন্ড আস্থার এতে নার্ভাসনেস
অনেক বেড়ে যায় যদি সে ভুলেও ফেল হয়। অ্যান্ড এভাবে ইউনোর পর্ব চলে আসে আর তার জন্য এখানকার সব ক্যাপ্টেনরা হাত তোলে। অ্যান্ড এটাই এই প্রথমবার যে একটা কমনারের জন্য এতগুলো ক্যাপ্টেন হাত তুলেছে। অ্যান্ড এখন ইউনোকে ডিসাইড করতে হবে সে কার গ্রুপে যাবে। অ্যান্ড ইউনো সবচেয়ে সেরা স্কোয়াড গোল্ডেন ডনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অ্যান্ড শেষ অব্দি আস্তারও পর্ব চলে আসে, কিন্তু ওর জন্য কেউ হাত তুলছিল না। আস্তা এখানে অনেক ভয় পেয়ে যায়। সে মনে মনে বলতে শুরু করে আমি শুধু একটা চান্স চাই, কিন্তু শেষ অব্দি একজন আস্তার জন্য হাত তোলে না আর আস্তা এখানেই ফেল হয়ে যায়। অ্যান্ড যখনই সে চলে যাবে তখনই ক্যাপ্টেন ইয়ামি বলে ওঠে তুমি জানো কেউ তোমার জন্য কেন হাত তোলেনি? কারণ এখানে কোনো দুর্বলের জায়গা নেই। আর এই লেভেলের ম্যাজিক পাওয়ার দিয়ে তুমি ভাবলে কিভাবে তুমি একজন রয়্যাল নাইট হবে? আর ইয়ামি তার অরা ছাড়তে ছাড়তে নিচে আসে আর এটার প্রেশার এত বেশি ছিল পুরো জমিন কাঁপতে শুরু করে। ইয়ামি আস্তাকে বলে তুমি একটু আগে বলছিলে যে তুমি উইজার্ড কিং হবে, তুমি নিজে কি বলছো এটা বুঝতে পারছো? যদি এটাই তোমার গোল হয় তোমাকে আমাকে হারাতে হবে আর আমার মতো আরো 8 জনকে। তোমার কি মনে হয় তুমি এটা করতে পারবে? যাতে আস্তা অনেক নার্ভাস হলেও সে দমে না। সে বলে আমি হয়তো অনেক দুর্বল, কিন্তু যদি আমার স্বপ্নের মাঝখানে আপনারা দাঁড়িয়ে থাকেন আমি আপনাদেরকে হারাবই। যা শুনি ইয়ামি আস্তাকে বলে দেখো পিচ্ছি, আমার তোমাকে ভালো লেগেছে, আসো আমার ক্রুতে জয়েন করো। আস্তা নিজেও বুঝতে পারে না সে এখনই কি শুনলো। কোথায় হারিয়ে গেলে? আমি বলছি যে তুমি আমাদের ব্ল্যাক বুলে জয়েন করছো। আর এই প্রথম কেউ আস্তার স্বপ্নের উপর না হেসে ওর স্বপ্নের উপর বিশ্বাস করেছে। এটা ভেবে আস্তার মনে ওর জন্য রিসপেক্টে ভরে যায়। তার এতদিনের পরিশ্রম আজ হয়তো কাজে আসছে। আর সে এক কথায় রাজি, আমি তোমাকে দিয়ে অনেক ট্রেনিং করাবো যাতে তুমি উইজার্ড কিং হতে পারো। আর না বলার কথা ভুলেও বলো না, নয়তো আমি তোমার এমন অবস্থা করব তুমি নিজেকে চিনতে পারবে না। যাতে আস্তা অনেক খুশি হয় আর ইয়ামিকে থ্যাংক ইউ বলে। এন্ট্রান্স এক্সাম শেষ হয়, আস্তা ইয়েনো একে অপরের কাছে আসে। তুমি গোল্ডেন ডমে আর আমি ব্ল্যাক বুলে, দেখা যাক কার স্বপ্ন আগে পূরণ হয়। কিন্তু যখন ইয়েনো কিছু বলতে যাবে আস্তা দৌড় দেয়, তার আসলে ওয়াশরুম পেয়েছে। বাট তখনই সেখানে ওই স্যাকি চলে আসে আর সে আস্তার উপর তার একটি ম্যাজিক্যাল লেজার ছেড়ে দেয় যেটা পয়জনাস। এটা যদি আস্তাকে কামড় দেয় তার জীবনও চলে যেতে পারে। কিন্তু তখনই সেখানে ইয়েনো চলে আসে আর তার একটি বার্ড ম্যাজিক দিয়ে লেজারটিকে মেরে ফেলে। ইয়েনোকে দেখেই ওর অবস্থা খারাপ হয়ে যায়। সে বলতে শুরু করে সে শুধু মজা করতে যাচ্ছিল, কিন্তু ইয়েনো কোনো কথা শোনে না। সে স্যাকিকে বলে এখান থেকে যাও, তুমি ওর লেভেলের না। আর স্যাকি এতে এত ভয় পেয়ে যায় সে সোজা ওখান থেকে চলে যায়, একটাও কথা বলে না। হ্যাঁ, শেষের দিয়ে হালকা হতে পারলাম, সারাদিন আটকে রেখেছিলাম। আর আস্তার ইয়েনো নিজের স্বপ্নের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। দুজনের একটাই গোল, উইজার্ড কিং হওয়া। এদিকে ইয়ামি আস্তার উপর অনেক রেগেছিল। পিচ্ছি, তোমার সাহস কিভাবে হয় আমাকে ওয়েট করানোর? ক্যাপ্টেন আপনি বিশ্বাস করবেন না, সিরিয়াসলি এটা অনেক লম্বা ছিল, অনেক লম্বা আর অনেক বড়। তোকে আমি এসব জিজ্ঞেস করছি? ইয়ামির ইশারায় ফিন্ডেল তার ম্যাজিক দিয়ে একটি পোর্টাল ওপেন করে আর ইয়ামি আস্তাকে ওর মধ্যে ছুড়ে মারে। তোমার যাতায়াতের জন্য কোনো ম্যাজিক শেখা উচিত। তোমার তো ম্যাজিকই নেই। আর তারা সবাই জঙ্গলের মাঝখানে ব্ল্যাক বুলের বেজে চলে আসে। আস্তা এক্সাইটেড হয়ে তার নতুন বাসার দরজা খোলে। হ্যালো গাইস, আমি আপনাদের ব্ল্যাক বুলের নতুন মেম্বার, আমার নাম। আর জলা আস্তাকে ইয়ামি বলে এটা হচ্ছে আমরা জঘন্য থেকে জঘন্যতম টিম ব্ল্যাক বুল, আর তোমাকে আমাদের টিমে স্বাগতম। এদিকে ইউনোকে তার একজন সিনিয়র যার নাম ক্লস, সে বলে আমার বিশ্বাস হচ্ছে না তোমার মতো একটা ছোট্ট গ্রামের কমনারকে উইলিয়াম স্যার আমাদের গোল্ডেন ডমে নিয়ে এসেছে, যে নিজে না কোনো রয়্যাল পরিবার থেকে আর না কোনো রয়্যাল পরিবারের সাথে সম্পর্ক আছে। আমি জানি না উনি এমনটা কেন করলো, কিন্তু এটা ভেবো না যে তোমার জীবন বদলে গেছে। তোমাকে নাইট হওয়ার জন্য আরো অনেক কিছু করতে হবে। এদিকে আস্তা তার নতুন টিমমেটদের সাথে দেখা হয়, যারা এক একজন এক এক জিনিস। কেউ ঘরের মধ্যে যুদ্ধ করছে, কেউ খাবার খাচ্ছে, কেউ মাতাল হয়ে পড়ে আছে, আর কারণ নিজের বোনের কথা ভেবে নাক দিয়ে রক্ত পড়তেছে। আস্তার নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না, তাহলে এটা হচ্ছে সেই দল যাকে জঘন্য থেকে জঘন্যতর টিম বলা হয়। আস্তা আবার তার পরিচয় দেওয়ার ট্রাই করে, কিন্তু কে কার কথা শুনছে? তারা নিজেদের মধ্যেই ঝগড়া করতে ব্যস্ত। আর ওদের উপর রেখে ইয়ামি দেওয়ালে ঘুষি মেরে বলে এসব ভাঙচুর করা বন্ধ করো। আর সে নিজেই পুরো দেওয়ালটা ভেঙে ফেলে। বোঝা যায় যেমন টিচার তার তেমন শিষ্য। তাকে দেখে তার সব স্টুডেন্টরা খুশিতে লাফিয়ে ওঠে। ক্যাপ্টেন আপনি চলে এসেছেন। কেউ কোনো নতুন স্টুডেন্ট পেয়েছে কিনা জিজ্ঞেস করে, কেউ ড্রিঙ্ক অফার করে, কেউ খাবার অফার করে, আর কেউ নিজের বোনের সাথে দেখা করতে যেতে অনুমতি চায়। ইয়ামি প্রথমে অনেক খুশি হয়, তাহলে তোমরা আমাকে মিস করেছো, এখন চুপচাপ বসে থাকো। আর ওর এক কথায় সবাই কাঁপতে শুরু করে। সে আস্তার সাথে সবার পরিচয় করিয়ে দেয়, এ হচ্ছে তোমাদের নতুন টিমমেট, এর সাথে যা ইচ্ছে তাই করো। আস্তা নিজের পরিচয় দেয়, আমার নাম আস্তা আর আমি হাস ভিলেজ থেকে এসেছি, যেটা কেউ চিনতে পারে না। অ্যান্ড ইয়ামির কথায় ফিনডেন সবাইকে আস্তার সাথে পরিচয় করিয়ে দেয়। গর্ডেনকে তুমি চেনো, যার গলা দিয়ে আওয়াজ বের হতে চায় না, যার সাথে কথা বলা একটু কষ্টকর, কিন্তু এও ভালো মানুষ। এরপর ভেনেসা, যে নিজে আস্তাকে নিজের পরিচয় দেয়। তাহলে তুমি হাস ভিলেজ থেকে এসেছো, এখানে আসার জন্য তুমি হয়তো অনেক কষ্ট করেছো, আমি তোমাকে আমার মতো করে একটু উপহার দিতে চাই। আর আস্তা লজ্জায় লাল হয়ে ওঠে। অ্যান্ড আস্তা ভাবতে শুরু করে না, আমাকে গললে চলবে না, আমার হার্ট শুধু সিস্টার লিলির জন্য। অ্যান্ড ভেনেসা একটু বেশি পানি খেতে পছন্দ করে, এও ভালো মানুষ। এরপর লাক, সে সবসময় মারামারি করতে চায়, কিন্তু এও ভালো মানুষ। তখনই আরো একটি ছেলে চলে আসে আর সে একটি বাচ্চা মেয়ের ছবি দেখিয়ে বলে
একে দেখতে পাচ্ছ? এ আমার বোন মারি। যদি তুই ওর দিকে ভুলেও তাকাস আমি তোকে মেরে ফেলবো। ভাই এই বাচ্চাকে আমি প্রথম দেখছি। এন্ড ব্যাকগ্রাউন্ড থেকে ফিনডেন বলে, আর এর নাম হচ্ছে গ্লচ, যে নিজের বোনকে অনেক ভালোবাসে। এও ভালো মানুষ। এরপর চার্মি, যে সবসময় খেতে পছন্দ করে, এও ভালো মানুষ। আর আমি ফিনডেল, রেডি কিলার। আর সবশেষে আমাদের ব্ল্যাক বুলের গ্রেট লিডার ক্যাপ্টেন ইয়ামি সুগিরো। এন্ড আস্তা ভাবে এর শেষে ভালো মানুষ কেন বললো না। আর আস্তা আবার চিৎকার করে বলে ওঠে, আপনাদের সবার সাথে দেখা করে ভালো লাগলো। আর সবার মনে হয় একটু বেশি চিল্লায়। ইয়ামি বলে, আমি এটা আগে নোটিস করেছি। Shut up, kid. আর ইয়ামি একজনকে ওকে একটু ওয়ার্কআউট করাতে বলে। যা শুনে ম্যাগমা দাঁড়িয়ে পড়ে আর বলে, আমি এর টেস্ট নেব আর খেয়াল রাখবো যাতে মারা না যায়। আমি এর টেস্ট নেব যে কোন ময়লা গ্রাম থেকে বের হয়েছে, আর দেখবো আমাদের ব্ল্যাক বুলের যোগ্য কিনা। কিন্তু আমার মনে হয় না তোমার মতো একটা ময়লা ছেলে আমাদের স্কোয়াডে থাকার যোগ্য। কি তোমার মনে হয় তোমার আমাদের ব্ল্যাক বুলের রোপ লাগবে? হ্যাঁ আমার চাই। আর সবার সামনে আস্তার পরীক্ষা শুরু হয়। 5000 পুশ আপ, 5000 ক্রাঞ্চেস, পাথর তোলা, মাথা দিয়ে পাথর ভাঙা। আর যেহেতু আস্তা ছোটবেলা থেকে এক্সারসাইজ করে এসেছে, তার এসবে কোনো প্রবলেম হয় না, পাথরটা ভাঙা বাদে। আর বাকিরাও এখানে আস্তার ফিজিক্যাল স্ট্রেংথ দেখে অনেক ইমপ্রেস। আস্তা বলে, তাহলে আমি কেমন করেছি? তুমি ভালোই করেছো, তাহলে আমাকে রোপটা দিন প্লিজ। ম্যাগমা ওকে থামিয়ে দেয়, এখনো তুমি পাস হওনি, লাস্ট টেস্টে আমি তোমার উপর অ্যাটাক করব। আর ম্যাগমা তার ম্যাজিক্যাল ফায়ার বল দিয়ে আস্তার উপর অ্যাটাক করতে শুরু করে। আস্তা এগুলো অনেক সহজেই ডজ করছিল, যাতে ম্যাগমা অনেক রেগে যায় আর অনেক বড় একটি ফায়ার বল আস্তার উপর কাস্ট করে দেয়, যেটা অনেক বড় হওয়াতে আস্তা জানতো সে এটা ডজ করতে পারবে না। তো সে তার গিমওয়ার থেকে তার তরোয়ালটি বের করে, যেটা দেখে ওখানকার সবাই অবাক হয়ে যায়, এত বড় তরোয়াল সে তুলছে কিভাবে। আর আস্তা তার তরোয়ালটাকে একটি ব্যাটের মতো ইউজ করে আর ম্যাগমার অ্যাটাক ওর দিকেই ফিরিয়ে দেয়। ক্যাপ্টেন ইয়ামিও এতে ইমপ্রেস হয়ে ওঠে। না তো আস্তা শুধু তার তরোয়াল দিয়ে ম্যাজিককে কাটতে পারে, উল্টো সে চাইলে ম্যাজিশিয়ানের ম্যাজিক তার দিকেই ফিরিয়ে দিতে পারে। এন্ড এখানকার সবাই রিয়েলাইজ করে আস্তা কোনো নর্মাল ছেলে না, এ হয়তো ভবিষ্যতে অনেক স্ট্রং ম্যাজিশিয়ান হবে। বাট এদিকে আস্তার আত্মা বের হওয়ার অবস্থা, সে নিজেই জানতো না সে এরকম ম্যাজিকে ডিফ্লেক্ট করতে পারে। আমি ভেবেছিলাম আমি এখনই মারা যাবো। ম্যাগমা ভূতের মতো আস্তার কাছে আসে, কিন্তু এবার ওর প্রশংসা করে, তুমি অনেক ভালো করেছো, না তো শুধু তুমি আমার ম্যাজিক ডিফ্লেক্ট করেছো, উল্টা আমাকে মেরে ফেলতে নিয়েছিলে। আর আমাকে ক্ষমা করো, আমি তোমার গ্রাম সম্পর্কে খারাপ কথা বলেছি, আসলে তোমার যে পাশের গ্রামটা আছে আমি ওখান থেকে। এন্ড তারা দুজন চারটি বাড্ডির মতো কথা বলতে শুরু করে। বাট হঠাৎই আস্তা বলে ওঠে, তুমি ভেবেছিলে আমি ম্যাজিক ইউজ করছি না, কিন্তু আসলে আমার কাছে ম্যাজিকই নেই, তোমার কাছে ম্যাজিক নেই, আর তুমি আমার ম্যাজিক আমার উপর ছুড়ে মেরেছো, তুমি তো অনেক কুল ভাই। এন্ড ওখানকার সবাই আস্তার প্রশংসা করতে শুরু করে, স্পেশালি আমাদের বড় আপু, যে কেক অফার করে, আগে পিছিয়ে যাতে না হয়। নে অর্ধেক খা, না অর্ধেকের অর্ধেক নাও। আস্তাকে ম্যাগমা ওর ব্ল্যাক বোলের রোপ দিয়ে দেয়। বাট দেখা যায় দূর থেকে ওই ট্রেনিং এর মেয়েটি ওদের উপর নজর রাখছে। আর এদিকে আস্তা ব্ল্যাক বুলের রোপ পরে প্রথমবার নিজেকে নিয়ে গর্ববোধ করে। আর এটাই আস্তার জীবনের এক নতুন সূচনা। ম্যাগমা আস্তাকে ওর রুমে নিয়ে যায়, যেটা এখানকার সবচেয়ে বাজে রুম, কিন্তু আস্তা এই রুমটা পেয়েই খুশি, কারণ জীবনে প্রথমবার সে একা কোনো রুমে থাকবে। তোমার এটা পছন্দ হয়নি আস্তা? না অনেক ভালো লেগেছে, চার্চে আমরা সবাই শুধু একটা রুমে থাকতাম, তাও সিস্টার লিলি বাদে। সিস্টার লিলিকে আস্তা নিজের রুম পরিষ্কার করতে শুরু করে। আর হ্যাঁ, সে অসম্ভব খুশি। আর আস্তার ইউনো দুজনেই তাদের চার্চের উদ্দেশ্যে চিঠি লেখে, তারা দুজনেই পাশ করেছে। ইউনোর চিঠি পড়ে চার্চের সবাই অনেক খুশি হয়, কিন্তু আস্তার হাতে লেখা এত খারাপ যে কেউ বুঝতেই পারছে না সে কি লিখেছে আর সে কখন ফিরে আসছে। আর সবাই ভাবতে শুরু করে যখন সে এখানে ফিরে আসবে ওদের সবাইকে ওকে চিয়ার করতে হবে, কারণ আস্তাও ফেল করার পর অনেক কষ্ট পাবে। এন্ড হঠাৎই সিস্টার লিলি বম মারে যে আস্তা পাশ করেছে, আর পুরো চার্চের ভূমিকম্প শুরু হয়, যাতে সবাই অনেক খুশি হয়। বাট ফাদারের একটু খারাপ লাগে, কারণ আস্তাকে এখন থেকে সে আর রেগুলার দেখতে পারবে না। এন্ড সে পুরো গ্রামকে খবর দেওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে ইউনোকেও তার রুম দিয়ে দেওয়া হয়, আর ক্লস এখানে ওকে আবারও ছোট করে কথা বলছিল, তার মতো একজন কমনার এরকম রুম ডিজার্ভই করে না, যেটা ইউনোর একদমই পছন্দ হয় না। আর সে ওকে নাম ধরে ডাকতে শুরু করে, যাতে এবার ক্লস বিরক্ত হয়ে ওঠে। আমি তোমার সিনিয়র, তোমাকে আমাকে স্যার বলে ডাকতে হবে, আর কাল থেকে আমি তোমাকে আমাদের কাজ বুঝিয়ে দেবো। আস্তা সকালে খুশি খুশি ঘুম থেকে ওঠে। সে প্রথমে তার ব্ল্যাক বোর্ডের ড্রপ পরে, আর যখনই সে রুম থেকে বের হয় একটি পিলারের সাথে বাড়ি খায়। দেওয়ালটা আগে তো ছিল না। তখনই ম্যাক্স আসে, আস্তা ঘুম কেমন হয়েছে? স্যাম্পাই, আমি ঠিক আছি, কিন্তু এই দেওয়ালটা তো কালকে এখানে ছিল না। এন্ড ম্যাক্স বলে, কারণ এটা আসলেই ছিল না, এই ঘরটা সবসময় বদলাতে থাকে, কয়েকদিন থাকলে তুমি এতে ইউজ টু হয়ে পড়বে, এখন চলো। আর এরপর ম্যাগমা আস্তাকে পুরো ব্ল্যাক বুলের হাইড আউট ঘুরিয়ে দেখায়। প্রথমে কিচেন, এরপর ছেলেদের ব্যথা হাউস, এরপর মেয়েদের ব্যথা হাউস যেখানে ছেলেদের যাওয়া নিষেধ, আর এটা হচ্ছে আমাদের বাথরুম, তুমি মরতে চাও। আর এরপর ম্যাক্স আস্তাকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যায়। এখানে ক্যাপ্টেন ইয়ামির পেটগুলোকে বন্দি করে রাখা হয়েছে, যেগুলো খেয়াল এতদিন ম্যাক্স রাখতো। আর ম্যাক্স এই কাজটা আজকের পর থেকে আস্তাকে দিয়ে দেয়। আমার যদি এগুলোকে পালতে অনেক ভালো লাগতো, কিন্তু আমি অনারটা তোমাকে দিচ্ছি আস্তা। আর আস্তা যখনই ওগুলোকে নাস্তা করাতে যায়, ওগুলো আস্তাকে নাস্তা করতে নেয়। এরপর টর্চার রুম, লাইব্রেরি আর পুরো ক্যাসেলটা ঘুরতে তারা যেন অসম্ভব এক্সাইটেড। কিন্তু তখনই ওদের সামনে একটি মেয়ে চলে আসে। আস্তা নোটিস করে এই মেয়েটি ব্ল্যাক বুলের রোপ পরে আছে, আর এই মেয়েটির নাম হচ্ছে নয়েল। কালকে আমি আস্তার সাথে একেও স্কোয়াডে নিয়েছে। আস্তা এক্সাইটেড হয়ে ওর পরিচয় দেয়, আমার নাম আস্তা, আমি হাঁস ভিলেজ থেকে, আপনার সাথে দেখা করে ভালো লাগলো। বাট ওর হাতটাকে বাড়ি মেরে সরিয়ে দেয়। আর বরাবরের মতো একদম অনেস্ট নোবেল, তোমার মতো নর্দমার পোকার সাহস কিভাবে হয় আমার সামনে হাত বাড়ানোর? তুমি কি নোবেলদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় জানো না? আর পোকা কথাটা আস্তার কলিজায় লাগে। পোকা?
আর যখনই সে তার পরিচয় দেয় তার নাম নোয়েল সিলভা, সে একজন নোবেল, আস্তে ওর সামনে মাথা পিটতে শুরু করে। প্লিজ আমাকে ক্ষমা করুন ম্যাম। আসলে নোয়েল সিলভার ফ্যামিলি থেকে, যেটা এই কিংডমের সেকেন্ড মোস্ট পাওয়ারফুল লয়াল নাইটস এর দল, এদের র্যাঙ্ক ক্যাপ্টেন নোয়েলের ফ্যামিলি পড়ে। বাট এদিকে হঠাৎ আস্থা রিয়েলাইজ করে তারা দুজনই এখন একই টিমের। সে অনেক রেগে ওঠে, তুমি ইনসেক্ট কাকে বলো, তোমার রয়্যালটি পদ এখানে কাজ করবে না। এতে নোয়েল আস্থার উপর অনেক রেগে ওঠে আর তার উপর একটি ম্যাজিক দিয়ে অ্যাটাক করে, কিন্তু নয়নের টার্গেট এত বাজে ছিল ওটা গিয়ে ম্যাগমার গায়ে লেগে যায়। আস্থা কিছুই বুঝতে পারে না ও ম্যাগমাকে কেন মারলো। আর যখন ম্যাগমাকে জিজ্ঞেস করে তুমি এমনটা কেন করলে, মেয়েটি বলে তুমি আসলে ভুল জায়গায় দাঁড়িয়েছিলে। যা শুনে ম্যাগমা অনেক রেগে যায়। সে ওকে ধমকিয়ে বলে তুমি একজন মেয়ে বলে আমি তোমাকে কিছু বলছিলাম না, আমি ব্ল্যাক বলের পদ অনুযায়ী তোমার সিনিয়র, তোমাকে আমাকে রেসপেক্ট করতে হবে। আর আমার মনে হয় না তোমার আমাদের স্কোয়াডে থাকার যোগ্যতা আছে। ইয়ামি একমাত্র পার্সন যে এরকম অকেজো প্রাণীকে নিজের স্কোয়াডে নিতে পারে। নোয়েল বলে আমি নিজে স্কোয়াডে থাকতে চাই না, আর সে ব্ল্যাক বলের রোপটি খুলে ওখান থেকে চলে যায়। এদিকে বিকালে আস্থা নিজেই বুঝতে পারছে না সে ওয়াশরুম খুঁজতে গিয়ে বাইরে কিভাবে এলো। এন্ড তখনই জঙ্গলের মাছ থেকে ওর উপর একটা ওয়াটার বল এসে লাগে। আস্থা বুঝতেই পারছে না হঠাৎই ম্যাজিক কোড থেকে আসলো। আর এটা সোর্স খুঁজতে খুঁজতে সে নোনেলকে দেখতে পায় যে ট্রেনিং করছে। বাট আস্থা নোটিস করে নোনেল যতই চেষ্টা করুক সে তার টার্গেটে হিটই করতে পারছে না। আসলে যদিও নোয়েল রয়্যাল পরিবার থেকে, কিন্তু তার ম্যাজিক কখনোই টার্গেটে হিট করে না। আর এই জন্যই ওর ভাইরা চায় না ওদের পরিবারের একটা দুর্বলতা সবার সামনে আসুক। আর যখনই সে জন্ম নিয়েছিল ওর মাও মারা গেছে, আর এই জন্য তার ভাইরা তাকে আরো বেশি হিট করে। আসলে যদিও নোয়েল সবাইকে উপর দিয়ে রাগ দেখায়, কিন্তু মনে মনে সে নিজে অনেক কষ্টে থাকে। তার পরিবারের মানুষই তাকে পরিবার হিসেবে দেখে না। এন্ড তার পরিবারের মানুষের কাছে জায়গা পাওয়ার জন্য নোয়েল অনেক পরিশ্রম করে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আস্থার নোয়েলের জন্য খারাপ লাগে। এন্ড তখনই নোয়েল আস্থাকে দেখে ফেলে। আস্থা যখন জেনে গেছে যে তার ম্যাজিক টার্গেটে লাগে না, সে এখন এসে ওর টিটকারি করবে। এন্ড সে মার্কিং শুনতে শুনতে এতই বিরক্ত সে আস্থার কোনো কথার অপেক্ষা করে না, সে তার উপর একটি ম্যাজিক কাস্ট করতে যায়। কিন্তু উল্টো নোয়েল নিজের ম্যাজিকে নিজে আটকে পড়ে। আর যেহেতু নোয়েল রয়্যাল পরিবার থেকে, তো তার ম্যাজিকের কাস্টিং পাওয়ার অনেক বেশি, আর তার ম্যাজিক বলে আটকে সে এখন দম আটকে যাচ্ছে। এদিকে ব্ল্যাক বুলে বাকি মেম্বাররা ওটা দেখতে পায় নোয়েল নিজের ম্যাজিকেই আটকে গেছে, আর তারা বুঝতেই পারছে না ওকে ম্যাজিক থেকে কিভাবে বের করবে। ইয়ামি বলে আমরা এটা করতেও পারবো না, কারণ যদি আমরা ম্যাজিকটাকে থামাতে যাই তাহলে আমরা নোয়েলকে আঘাত করে বসবো। ইয়ামি নোয়েলকে ওর ভিতর তার স্পেস ম্যাজিক অ্যাক্টিভ করতে বলে, কিন্তু নোয়েল জানা এটা সম্ভব না। এন্ড ইয়ামি বলে যদি আমাদের মধ্যে এমন কেউ থাকতো যে ম্যাজিক ক্যান্সেল করতে পারে। আর তখনই আস্থা উঠতে উঠতে ওর হাতে চলে আসে। আমি তোমাকেই খুঁজছিলাম, যাও ওই পানির বলটার কিছু করো। কিন্তু আমি ওখানে যাও কি হবে, আমি তো উঠতে পারি না। এর চিন্তা তোমাকে করতে হবে না। আর সে পিওর স্ট্রেংথ দিয়ে ওই পানির বলের দিকে ছুড়ে মারে। আর আস্থা সময় থাকতে থাকতে তার অ্যান্টি ম্যাজিক শট দিয়ে নয়েলের ম্যাজিকটাকে নষ্ট করে দেয়। এন্ড এখন তারা দুজনে উপর থেকে ফ্রি ফল হচ্ছে। আর আস্থার মনে হয় আজকে তার শেষ দিন, কিন্তু ফিন্ডেল ওর ম্যাজিক দিয়ে ওদেরকে সেফ ল্যান্ডিং করায়। এন্ড ইয়ামি আবারও জোরে জোরে হাসতে হাসতে বলে পিচ্ছি আমার তোমাকে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ স্যার। ওই নোয়েল ওঠো। এন্ড নোয়েল হুঁশ ফিরে ভাবে এখনই ছেলেটা ওকে মার্কিং করা শুরু করবে, আর তার এটা সহ্যই হয় না। কিন্তু আস্থা এসে বলে নোয়েল ভাই তোমার ম্যাজিক এত বেশি কিভাবে, সত্যি বলতেছি তুমি অসম, আমি অনেক জেলাস। আমার যদি তোমার মতো ম্যাজিক থাকতো। আমার একটু ম্যাজিক নেই, মানে একবারই নেই। যদি তুমি তোমার ম্যাজিকের উপর কন্ট্রোল পেয়ে যাও তাহলে তুমি অনেক স্ট্রং হয়ে যাবে। এন্ড নোয়েলের এখানে নিজের কানকেই বিশ্বাস হয় না, জীবনে প্রথম কেউ তার মজা না উড়িয়ে ওর প্রশংসা করছে। এন্ড নোয়েল আস্থাকে থ্যাংক ইউ বলার চেষ্টা করে, কিন্তু মুখ দিয়ে শব্দই বের হয় না। আর শুধু আস্থাই না, ম্যাক্স এবং বাকি সবাই ওর প্রশংসা করে। তুমি আমাদের সাথে খারাপ ব্যবহার করছিলে যাতে আমরা না বুঝতে পারি তুমি ম্যাজিকে টার্গেট করতে পারো না। তুমি কি ভেবেছো আমরা ব্ল্যাক বুলে মেম্বার, এখানকার সবাই নমুনা। আর সবাই এখানে ওকে কমফোর্ট ফিল করাতে শুরু করে, যেমন আমার সাথে ডেটে যাবে, অর্ধেক কেক খাবে। আস্থা নোয়েলের দিকে হাত বাড়ায় এখন ওঠো। আর নোয়েল অনেক ইমোশনাল হয়ে পড়ে, তার নিজের আপন পরিবারও তাকে এরকম কখনো মেন্টালি সাপোর্ট করেনি। আর একজন কমনারের হাত ধরার অফারিং মিস নোবেল রিজেক্ট করে না। এখানে নোয়েল আস্থার উপর একটু ক্রাশও খায়। আর এভাবে কমপ্লিট হয় জঘন্য থেকে জঘন্যতম স্কোয়াড ব্ল্যাক বুল। তো এপিসোডে শুরু হয় একজন ম্যাজিক নাইট চিৎকার করছে, আসলে সে রুম পরিষ্কার করছে। আর শুধু এটাই না, সে লাইব্রেরি পরিষ্কার করতে চিৎকার করে, কাপড় ধুতিকে চিৎকার করে, না অজ্ঞান হয়। আর তাকে নিজেকে মনে করাতে হয় তার মন শুধু সিস্টার লিলির জন্য, অন্য কারোর জন্য না। তো এটা নরমাল না, ওভারডোজ। মনস্টারদের খাওয়াতে গিয়ে মনে হয় তারা নরমাল মাংসে ইন্টারেস্টেড না। এরপর সবচেয়ে ভয়ঙ্কর কাজ ক্যাপ্টেন ইয়ামিকে জাগানো। এন্ড হঠাৎই আস্থা রিয়েলাইজ করে এখানেও সে একই কাজ করছে যেগুলো সে চার্চে করতো। নাস্তা করতে গিয়ে আস্থা নোয়েলকেও তাকে এসব কাজে হেল্প করতে বলে, কারণ তার মতো সেও একজন নতুন স্কোয়াডমেট। কিন্তু নোয়েল বলে সে একজন রয়্যালটি, রয়্যালরা এসব কাজ করে না। আস্থা ম্যাক্সকে জিজ্ঞেস করে ম্যাক্স সেনপাই আসলে ম্যাজিক নেটটা কি করে? হ্যাঁ তুমি ম্যাজিক নেট কি করে জানো না? তাহলে ম্যাজিক নেট কেন হলে? আর আমাদের সিনিয়র আপু বলে দেখো আস্থা আমি তোমাকে বলছি, আমাদের ম্যাজিক নেটের কাজ হচ্ছে লোয়ার অর্ডার মেনটেন করে রাখা। রাজ্যের যে কোনো বিপদে আমরা ঝাঁপিয়ে পড়ি। আর এসব ছাড়াও ম্যাজিক নেট হওয়ার পর তুমি ক্রিমিনালদের ঘন্টার পর ঘন্টা মারতে পারবে, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। এই জন্য আমি ম্যাজিক নেট হয়েছি। আরেকজন বলে তার বোনের এটা অনেক পছন্দ,
পছন্দ, তো সেই জন্য এটা হয়েছে। তুমি যদি ওর দিকে ভুলেও তাকাও আমি তোমাকে জীবনে শেষ করে ফেলবো। হঠাৎই চার্মি চিৎকার করে ওঠে, তার সব খাবার শেষ হয়ে গেছে এন্ড সে তার ম্যাজিক ইউজ করে কিছু শিপকে বের করে যেগুলো তার জন্য মুহূর্তের মধ্যে রান্না করে দেয়। এটাই হচ্ছে ওর পাওয়ার। আর যে গ্রে আছে, যার নাম হয়তো আমি বলতে ভুলে গেছিলাম, সে এসে হঠাৎই তার ম্যাজিক ইউজ করে আর আস্তার মতো হয়ে যায়, যেটা আস্তাকে শক করে। কিন্তু সে বলে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা সবচেয়ে ভালো কাজ, এই জন্য সবাই এটা করে। তখনই আমি অনেক জেন্টালি দরজা খুলে সেখানে আসে আর ম্যাক্সকে বলে, ম্যাক্স চলো আমাদের মিশনে যেতে হবে। ম্যাগমা ওর পিছে পিছে রওনা দেয়। আস্তা জিজ্ঞেস করে, আপনারা কোথায় যাচ্ছেন? আমি ওকে আপনাদের সাথে আসতে পারি? না আস্তা, আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা মিশনে যাচ্ছি যেটা তোমার মতো নতুন কেউ সামলাতে পারবে না। আর আস্তা ভাবে ওরা এরকম গুরুত্বপূর্ণ কি মিশনে যাচ্ছে যে আনি তারা এত সিরিয়াস। আর দেখা যায় এদের সো কল গুরুত্বপূর্ণ মিশন হচ্ছে টাকা কামানোর জন্য জুয়া খেলা, যেখানে তারা অবভিয়াসলি হারছিল। আর খেলা শেষে এমন অবস্থা তারা নিজেদের কাপড়ে জুয়ায় হেরে গেছে এন্ড এমন অবস্থা লাস্ট দানে তারা এবারও হেরে যায়। ক্যাপ্টেন ইয়ামি বলে, আরেকটা রাউন্ড লাগাও, কিন্তু তোমার কাছে এখন বাজি ধরার মতো কিছু নেই। আমার কাছে লাস্ট একটা জিনিস আছে, আমার এই গেম ওভার। আরে ইয়ামি স্যার, আপনি কি বলছেন? আপনি আপনার গেম ওভার বাজি লাগাতে পারেন না? চুপ করো ম্যাগমা, একজন যোদ্ধা কখনো হার মানে না যতক্ষণ না সে নিজের স্বপ্ন পূরণ করছে। তুমি শুধু দেখো এবার আমি জিতবই। না না, আমি আপনার গেমার রাখতে পারবো না। চলুন আমরা অন্য কিছুর বেট ধরি। যদি আপনারা হেরে যান তাহলে আপনাদের আমার জন্য একটি মিশন কমপ্লিট করতে হবে, আর হ্যাঁ জিতলে আপনাদের আমি সবকিছু ফিরিয়ে দেবো। ঠিক আছে, আমি তোমার সত্যে রাজি। এটা তোমার সবচেয়ে বড় ভুল হবে। এখন পাতা চালাও। ইয়ামি স্যারের কথা শুনলে পাতা দাও। আর ওরা নিঃসন্ন হয়ে যায়। সকালবেলা তারা দুজন আস্থা আর নোয়েলকে রাখে আর তাদের একটি নতুন মিশন দেয়, যে মিশন ওই বৃদ্ধ লোক ওদেরকে দিয়েছিল। ভালো করে শোনো আস্থা, নোয়েল, এটা তোমাদের প্রথম মিশন আর এটা অনেক ভয়ঙ্কর। তোমাদের দুজনকে সসি ভিলেজে যেতে হবে, যেখানে তোমরা কয়েকটা শুয়োরকে ধরবে যেগুলো গ্রামের লোকদের ফসল নষ্ট করছে। হ্যাঁ, এটা রয়্যাল নাইটের মিশন? আস্থা বলে, আমি তো একটা বরকে খালি হাতে মেরে ফেলতে পারবো, এটা এরকম কি হার্ড মিশন? আমি সিরিয়াস হয়ে বলে, আমরা সসি ভিলেজের মেয়রের কাছে একটা ফাইটে হেরে গেছি। রয়্যাল নাইটটা একটা গ্রামের ভিলেজারের সাথে হেরে গেছে। ওই লোকটা কত বেশি পাওয়ারফুল ছিল। না, আমরা জুয়ায় হেরে গেছি। কিন্তু এটা তো আপনারা হেরেছেন, আমরা কেন করবো? ইডিয়েট, তোমাদের কি মনে হয় ইয়ামি নিজের কাজ নিজে করে? হ্যাঁ, এটা যদিও সত্যি। ইয়ামি বলে, তোমরা কি আমাকে না বলছো? ম্যাক্স বলে, চিন্তা করো না তোমরা, আমি তোমাদের সাথে যাচ্ছি। যাও এখন তোমাদের ঝাড়ু নিয়ে আসো। আসলে আমি ঝাড়ু দিয়ে উঠতে পারি না। ম্যাগমা সেম্পাই, আমার কাছে তো ম্যাজিকই নেই। ঠিক আছে, যখন তুমি রিকোয়েস্ট করছো তাহলে আমি তোমার সাথে যেতে পারি। থ্যাংক ইউ ম্যাডাম, আমি আপনার কাছে কৃতজ্ঞ। এক সেকেন্ড, আমি তোমার সাথে নত কেন হচ্ছি? এটা রয়্যালিটির পাওয়ার। তারা ফিন্ডেলের কাছে যায়, কিন্তু ফিন্ডেল এমন জায়গায় তার ম্যাজিক পোর্টাল ওপেন করতে পারে না যেখানে সে আগে কখনো যায়নি। অ্যান্ড সে কোনো রাস্তা না পেয়ে ম্যাগমা ওর ঝাড়ুতে লিফট দেওয়ার সিদ্ধান্ত নেয়। চলো তাহলে তোমাদের আমার বাবুর পিঠে করে আমি লিফট দিচ্ছি। তোমার বাবু? হ্যাঁ, এই দেখো। আর ওর ব্রুম দেখে আস্থা অনেক ইমপ্রেস হয়ে যায়। এটা অনেক সুন্দর সেম্পাই, তোমার এটা ভালো লেগেছে? এর নাম ক্রেজি সাইক্লন। যদিও ম্যাগমার ওদের তিনজনকে নিয়ে উঠতে অনেক কষ্ট হয়, ও এটা বাইরে দেখায় না। দেখলে এটা কত ইজি ছিল, আমার বাবু তিনজন নিয়ে উঠতে পারে। আর আস্থা যেহেতু প্রথমবার উঠছিল, সে খুশিতে নাচতে শুরু করে। ওই আস্থা ধরে বস, পড়ে যাবি। ঠিক আছে সেম্পাই। আর ও নোয়েলকে ধরে ফেলে, তোমার হাত সরাও। আর সে ওকে থাপ্পড় মেরে নিচে ফেলে দেয়। বাট ম্যাগমা ওকে বাঁচিয়ে নেয়। বাইরে দেখলে এত করে শেষ। এদিকে আমরা সসি ভিলেজকে দেখি, যেখানে কয়েকজন ম্যাজিশিয়ান আসে আর ওদের সামনে ওই বোরগুলো আসে যেগুলোকে আস্তারা হান্ট করতে এসেছে। শুয়োরগুলো ওদের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু ওদের মধ্যে শুধু একজন ম্যাজিশিয়ান এই সবগুলোকে মেরে ফেলে। এই গ্রামে ম্যাজিক স্টোনটা আছে, যাও ওটা খোঁজো। আর এই লোকটা পুরো গ্রামে একটা কুয়াশার ম্যাজিক করে দেয়। এদিকে সসি ভিলেজের জঙ্গলের মাঝখানে আস্তাদের পিছনে শুয়োরগুলো পড়ে যায়, যেখানে আস্তাকে কভার দেওয়ার জন্য নোয়েল একটি ম্যাজিক কাস্ট করে। কিন্তু যেমন আমরা জানি নোয়েলের ম্যাজিক কখনোই তার টার্গেটে লাগে না, তো অ্যাটাকটা আস্তার গায়ে গিয়ে লাগে। আর কথা হলো ম্যাক্স কোথায়? সে দূরে একটি গাছের উপর শুয়ে শুয়ে সবকিছু দেখছে। আর শেষে আস্তা বাধ্য হয়ে তার ম্যাজিক শট বের করে ওটাকে শেষ করে। ফাইনালি শেষ হলো। ম্যাক্স এসে বলে, তোমার পাশে তাকাও। আর দেখা যায় শুয়োরের একটা পুরো দল ওদের জন্য ওয়েট করে আছে। আর কিছুক্ষণ পর আস্তা আর ম্যাগমা এই শুয়োরগুলোকে নিয়ে গ্রামের দিকে ফিরছে। তাহলে তুমি আসলে শক্তিশালী? হ্যাঁ, এটা আমার জন্য বাচ্চাদের খেলা। নোয়েল জিজ্ঞেস করে, ওই ভিলেজের চিপে আপনাদেরকে হারিয়েছিল? ম্যাগমা রিকল করে, ওই লোকটা অনেক ভয়ঙ্কর, সে ওই সসি ভিলেজের মেয়র। আর যেহেতু আমার গ্রাম এই গ্রাম থেকে বেশি দূরে না, তো এই গ্রামে আমি মাঝে মাঝে আসতাম। আর এই লোকটার সময় আমার সবসময় ঝগড়া হতো। বাট ম্যাজিক নেট হওয়ার পর আমার মধ্যে একটু ভাব চলে আসে, আমি এই গ্রামের উপর অ্যাটাক করে দিই। আর বিদ্যা আমাকে তখন ভালো মতোই মেরেছিল। ওই লোকটা বুড়ো হলে অনেক স্ট্রং। আর হ্যাঁ, এই লোকটা তাকে ম্যাজিক নেটের এক্সাম দিতে বলেছিল, তো আমি ওর কাছে কৃতজ্ঞ। কিন্তু যখন তারা গ্রামের কাছে পৌঁছায়, ম্যাগমা ভয় পেয়ে যায়, কারণ পুরো গ্রাম একটা কুয়াশার মতো ব্যারিয়ারে ঢাকা। আস্তা বলে, এই গ্রামে কি বরফ পড়ছে? এই গ্রামের ওয়েদারে কি সমস্যা হলো? বলদ, এটা ওয়েদার না, এটা ম্যাজিক ব্যারিয়ার। কিন্তু বলদ বলার কি দরকার ছিল? ম্যাগমার সাথে সাথে বুঝে যায় এই ম্যাজিক ওই গ্রামের কারণ না, কারণ বলতে গেলে সে ছোটবেলা থেকে ওই গ্রামে বড় হয়েছে। আর সে আস্তাকে এই ম্যাজিকটাকে নষ্ট করে ফেলতে বলে। আস্তা, তোমার তরল ব্যবহার করো আর এই মিস্টের ব্যারিয়ারটাকে কেটে ফেলো। আপনি কি মজা করছেন সেম্পাই? আমি এত বড় মিস্টের ব্যারিয়ার কখনোই ভাঙতে পারবো না। তোকে কাটতে হবে না, তুই বাতাস কর। আর ওর এই অ্যান্টিসট ব্যবহার করে তারা গ্রামের মধ্যে ঢুকে পড়ে। এন্ড ভিতরে গিয়ে তারা দেখে পুরো গ্রামের মানুষদের কিছু ম্যাজিশিয়ান বন্দি করে রেখেছে। আর ওদের লিডারের নাম হচ্ছে আইস। আইস সবাইকে এখানে শেষ করে ফেলতে নেয়, বাট সময় মতো ম্যাগমা এসে ওর ম্যাজিক আইসগুলোকে তার ফায়ার ম্যাজিক দিয়ে ভেঙে ফেলে। সবাই ম্যাগমাকে এই সময় এখানে দেখে অনেক খুশি হয়, তারা হয়তো বেঁচে যাবে। এন্ড ম্যাগমা ওদের কাছে গিয়ে দেখে ওই বৃদ্ধ লোক আর নেই। আর ওই বৃদ্ধ তার
তার মৃত্যুর আগ অব্দি এদের সাথে লড়াই করে গেছে। ম্যাগমার তার চোখকেই বিশ্বাস হয় না। অ্যান্ড বৃদ্ধ নাতি বলে, দাদু মৃত্যুর আগে বলেছিল তোমরা আসবে। আস্তাও এখানে পুরো শক, সে কাউকে মরতে দেখলো। ম্যাগমা আইসকে জিজ্ঞেস করে এটা তুমি করেছো, বাট আইস কিছুই বলে না। তোমরা এখনই শেষ হয়ে যাবে, আমি তোমাদেরকে কি বলবো। অ্যান্ড ও অনেক বড় একটা আইস ক্রিস্টাল সবার দিকে ছুঁড়ে মারে। ম্যাগমা হঠাৎই রিয়েলাইজ করে ওই বরফগুলোকে থামাতে গিয়ে তার সব ম্যাজিক শেষ। অ্যান্ড এখন হয়তো সে কিছুই করতে পারবে না। বাট আস্তা ওর সামনে চলে আসে আর ক্রিস্টালটাকে মাঝখান দিয়ে কেটে ফেলে। আইস এটা দেখে অবাক হয়ে যায়, এটা কি এরকম ম্যাজিক পাওয়ার? আমার ম্যাজিকের সাথে এরকমটা আগে কখনো হয়নি। আস্তা রেগে বলে ওঠে, তুমি নিশ্চিত আজকে আমাদের শেষ দিন? আইস ভাবে এটা হচ্ছে ব্ল্যাক বুল, যাদেরকে পুরো রাজ্যে সবচেয়ে জঘন্য স্কট বলা হয়। অ্যান্ড ওরা এটা বুঝতে পারছে না এরা ওদের ম্যাজিক ব্যারিয়ার কিভাবে পার করলো। ওদের মধ্যে একজন ম্যাজিশিয়ান আবার একটি ম্যাজিক কাস্ট করতে যায়, কিন্তু আস্তার অ্যান্টি ম্যাজিক সর্ডের কারণে ওদের ম্যাজিক ওর কাছে আসতে নষ্ট হয়ে যাচ্ছিল। আস্তা ওদেরকে ডেকে জিজ্ঞেস করে ওরা এই গ্রামবাসীদের কেন মারতে চায়, কিন্তু আইস মনে মনে প্ল্যান বানাতে শুরু করে এই ছেলেটার বড় তো ওয়াল স্পেল নষ্ট করতে পারে, তো আমাকে শুধু ওর থেকে লং ডিস্টেন্সে ফাইট করতে হবে। বাট আইস হঠাৎই বলে ওঠে এই রাজ্যে 3টে দল আছে। প্রথমে নোবেল র্যাম, যেখানে নোবেলরা থাকে, এরপর কমনার র্যাম, যেখানে সাধারণ সিটিজেনরা থাকে, আর সব শেষে ফরসেকেন্ড র্যাম। এদের তো মানুষও বলা যায় না, এরা তো পশু। তুমি এই পশুদের কেন বাঁচাতে চাও? আস্তার নিজের কানকে বিশ্বাস হয় না লোকটি কি বলছে। সে আরো বলতে শুরু করে এরা সবাই মিলে নিজেদের সাধারণ কয়েকজন ম্যাজিশিয়ান থেকে বাঁচাতে পারে না, আর যারা নিজেদের জীবন বাঁচানোর জন্য অন্যদের কাছে ভিক্ষা চায়, এদের জন্য নিজেদের সময় নষ্ট করো না। আমাদের জয়েন করার পর তোমার নিজের সারা জীবনে আর কোনো কিছু চিন্তা করতে হবে না, তো কি বলো? আর ওর কথা শুনে আস্তার নিজের ছোটবেলার একটি কথা মনে পড়ে, যেখানে আস্তার গ্রামের কিছু লোক বলছিল যে আপার রেমে যে শহরের লোকরা আছে ওরা কত ভালো জীবন যাপন করে, যেখানে তারা গ্রামের মানুষরা কত কষ্ট করে জীবন কাটায়। অ্যান্ড আস্তাও সিস্টার লিলিকে জিজ্ঞেস করে, সিস্টার লিলি আমরা কেন শহরে চলে যাচ্ছি না? অ্যান্ড সিস্টার লিলি ওকে বোঝায় যাদের কাছে ম্যাজিক পাওয়ার বেশি ওরাই শুধু ওই সিটিতে থাকার অনুমতি পায়, আমাদের মতো মানুষদের ওখানে কোনো জায়গা নেই, আর ওই শহরের লোকরা আমাদেরকে লেসার হিউম্যান বলে। অ্যান্ড আস্তা সিস্টার লিলিকে প্রমিস করে চিন্তা করো না সিস্টার লিলি, যখন আমি উইজার্ড কিং হয়ে যাব তখন আমি এমন সিস্টেম করব যাতে কেউ কাউকে ছোট করে না দেখে, কম ম্যাজিক বড় ম্যাজিকের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ঠিক আছে আস্তা, তাহলে আমি ওই দিনের জন্য ওয়েট করে থাকবো। এদিকে আস্তা বলে তোমার কাছে হয়তো এদের জীবনে কোনো দাম নেই, কিন্তু আমি এদের কিছু হতে দেবো না। যদিও এদের কাছে ম্যাজিক নেই, কিন্তু এরা নিজেদের কাছে যা আছে তাই নিয়ে খুশি থাকে এবং পরিশ্রম করে নিজেদের জীবন যাপন করে, আর আমি এদের নিজের জীবন দিয়ে প্রোটেক্ট করবো। অ্যান্ড আইস বলে তুমি কতক্ষণ আমাকে থামাতে পারবে? অ্যান্ড ওরা 4 জন মিলে শত শত আইস ক্রিস্টাল ওই গ্রামবাসীদের উপর ছুটতে শুরু করে, যেগুলোকে আস্তার ম্যাগমা ডিফ্লেক্ট করার ট্রাই করছিল, বাট এটার পরিমাণ অনেক বেশি এবং এগুলো 4 দিক থেকে আসছে। অ্যান্ড ম্যাগমার ম্যাজিকও শেষের দিকে। অ্যান্ড কয়েক মিনিট এভাবে কেটে যায়, ওরা ছুটছে আর এরা ওদের প্রোটেক্ট করার ট্রাই করছে। অ্যান্ড নোয়েল যখন কিছু করার চেষ্টা করে ওর ম্যাজিক ওদের কাছেই পৌঁছায় না। তোমাকে ব্ল্যাক বুলটা নিজেদের গ্রুপে কেন নিল? তুমি রয়্যাল পরিবার থেকে, তুমি ম্যাজিকে কাজ করতে পারো না। ব্ল্যাক বুল তাহলে এত নিচে নেমে গেছে, তোমার মতো পার্সনকে নিচ্ছে। অ্যান্ড আরো খারাপ বিষয়, আস্তার ম্যাক্স দুর্বল হয়ে পড়াতে কিছু ক্রিস্টাল এখন গ্রামবাসীদের গায়ে এসেও লাগছে। অ্যান্ড নোয়েল এখানে নিজেকে সবচেয়ে বেশি ডিসফায়ার্ড ফিল করছিল, যদি তার কাছে এখানে থাকা সবার থেকে বেশি ম্যাজিক আছে, কিন্তু সে কিছুই করতে পারছে না, উল্টো তার জন্য তার টিমমেটরা সাফার করছে। অ্যান্ড সে ফিল করে তার টিমমেটদের হেল্প করার জন্য তার এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। ওকে প্রোটেক্ট করতে গিয়ে উল্টো ওরা ঝামেলার মুখে পড়ছে। বাট একটি বাচ্চা মেয়ে ওকে ধরে ফেলে আর ওদেরকে বাঁচানোর জন্য রিকোয়েস্ট করতে শুরু করে। অ্যান্ড জীবনে প্রথমবার কেউ নোয়েলের কাছে হেল্প চেয়েছে এটা ভেবেই ওর চোখ খুলে যায়। অ্যান্ড ও বাচ্চাটাকে বলে চিন্তা করো না, আমি তোমাকে বাঁচাবো, আমার নাম হচ্ছে নোয়েল, নোয়েল সিলভা। অ্যান্ড ওর গ্রিমারের মধ্যে একটি নতুন স্পেল চলে আসে। অ্যান্ড সে নিজেকে প্রমিস করে সে কখনো আর বিপদ থেকে পালাবে না। আর নোয়েলের নতুন স্পেলটা ওই সব গ্রামবাসীদের উপর একটি পানির ব্যারিয়ার তৈরি করে দেয়। অ্যান্ড এই পানির ব্যারিয়ার এত শক্তিশালী যে ক্রিস্টালগুলো ওটাকে ভেদ করে আসতে পারছে না। নোয়েলের স্পেল দেখে সবাই ইমপ্রেস হয়ে ওঠে। আইসও বুঝতে পারে মেয়েটির ম্যাজিক ক্যাপাসিটি অনেক বেশি, আর এর ফলে সাইডে যে মনস্টার তার সুযোগের জন্য অপেক্ষা করছিল সে তার চান্স পেয়ে যায় তার এনিমিদের গলা ছেড়ার। আস্তার সাথে সাথে তার তরোয়াল দিয়ে আইসের উপরে অ্যাটাক করে। আইসের মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে, বাট হঠাৎই আইস হাসতে শুরু করে। আসলে সে সময় থাকতে আস্তার পায়ের নিচে বরফ তৈরি করে দিয়েছিল, যার ফলে সে তার মোমেন্টাম হারিয়েছে, আর এর ফলে তার তরোয়াল এপার ওপার হতে পারেনি। এন্ড এই ছোট্ট ভুলের কারণে আইস তার একটি ম্যাজিক দিয়ে আস্তার পেটের এপার ওপার করে দেয়। আইস আস্তাকে বলে বাচ্চা কিছুক্ষণ এভাবে কষ্ট পাও, কিছুক্ষণের মধ্যে তুমি এমনিতেই ঘুমিয়ে পড়বে। আর আইস গিয়ে নোয়েলের ব্যারিয়ারটি ভাঙতে শুরু করে। ম্যাগমা ভাবে তার কাছে যেহেতু বেশি ম্যাজিক পাওয়ার নেই তো সে বেশি কিছু করতে পারবে না, কিন্তু সে হারও মানবে না আর সেই ইয়ামির কাছে ক্ষমা চায়, কারণ এই লড়াই হয়তো সে জিততে পারবে না। কিন্তু তখনই আশার আলো হয়ে আস্তা ফিরে আসে আর আইসের উপর অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু আইস আরো একটা ম্যাজিক কাস্ট করে বরফ ওর পেটে ঢুকিয়ে দেয়। তাহলে কিড তুমি এখনো বেঁচে আছো, কিন্তু এইবার হয়তো আর বাঁচবে না। আর ওকে এত গুরুতর আহত হতে দেখে ম্যাগমা চিৎকার করে ওঠে, কিন্তু আস্তা হার মানে না, সে উঠে আসে, ইনজর্ড হয়, এভাবে বারবার চলতে থাকে। এন্ড এখন নোয়েলার ম্যাগমা বুঝতে পারে আস্তা কি জিনিস। সে নিজে তো হার মানছেই না, তার টিমমেটদেরকেও মোটিভেট করছে। ম্যাগমার ওই দিনের কথা মনে পড়ে যেদিন সে রয়্যাল নাইট হয়ে এসেছিল, এন্ড গ্রামের সবাই ওকে নিয়ে কত খুশি
খুশি যেন তার আপন পরিবার। আইস বলে, তুমি এত আহত হয়ে গেছো, হার কেন মেনে নিচ্ছ না? এখন যদি আমি হার মেনে নিই তাহলে উইজার্ড কিং হওয়ার পর আমি সবাইকে নিজের চেহারা কিভাবে দেখাবো? কিন্তু আজকে যদি শেষ হয়ে যাও তাহলে উইজার্ড কিং কিভাবে হবে? ওকে কিছু করার আগে ওর স্যাম্পাইকে তোকে মারতে হবে। স্যাম্পাই, তুমি ঠিক আছো? হ্যাঁ আস্তা, আজকে আমরা দুজন এদের ভূত ছাড়াবো। আর ম্যাগমা তার শরীরের যতটুকু ম্যাজিক বাকি আছে এটা দিয়ে তার সবচেয়ে পাওয়ারফুল স্পেলটা কাস্ট করে। শত শত ফায়ারবল আইসের দিকে এগিয়ে যায়, কিন্তু আইস কয়েকটা শিল্ড তৈরি করে নিজেকে প্রোটেক্ট করে। ম্যাগমা ওখানে অজ্ঞান হয়ে যায় আর আইস তার উপর আরো একটি ম্যাজিক কাস্ট করে, যার থেকে বাঁচার ম্যাগমার কাছে আর কোনো উপায় নেই। ম্যাগমা বলে, আস্তা এখন তোমার সময়। অ্যান্ড তখনই পেছন থেকে আস্তা এসে ম্যাগমার ম্যাজিক ওদের তিনজনের দিকে ডিফ্লেক্ট করে দেয়। না, এই ছেলেটি নিজের তরোয়াল দিয়ে ম্যাজিককে ডিফ্লেক্টও করতে পারে। আর এই আচমকা অ্যাটাক ওরা কেউ ডজ করতে পারে না, আর সব ম্যাজিক ওদের গায়ে গিয়ে লাগে। সবার গায়ে আগুন লেগে যায়। আইস তার গায়ে লাগে আগুন নেভানোর জন্য তার আইস ম্যাজিক ইউজ করার চেষ্টা করে, কিন্তু তখনই আস্তা আবার ওর মুখের সামনে চলে আসে। তুমি কি কখনো ভেবেছিলে একটা লো লাইফ পশুর হাতে তুমি মার খাবে? না, আমি কোনো বাচ্চার কাছে হারতে পারি না। যতক্ষণ ধরে আমি মুভ করতে পারছি আমি কখনো হার মানবো না। আর আস্তা তার পুরো শক্তি দিয়ে ওর গায়ে একটা অ্যাটাক করে। আর এদিকে ম্যাগমাকে নয়েল তার শিল্ড ম্যাজিক দিয়ে বাঁচিয়ে নেয়। রাস্তার পোকা, তুমি আমার কাছে ঋণী হয়ে রইলে। ঠিক আছে মাই ম্যাজেস্টি। অ্যান্ড নয়েল উপর থেকে কুল ভাব দেখালেও মনে মনে লাফাচ্ছিল, আমি এটা করতে পেরেছি, আমার ম্যাজিক কাজ করেছে। কিন্তু সময় থাকতে থাকতে ওদের মধ্যে একজন ওখান থেকে পালিয়ে যায় আর ম্যাগমা বাকি তিনজনকে ওর ম্যাজিক দিয়ে আটকে ফেলে। আস্তা খুশিতে চিৎকার করে ওঠে, সে এটা করতে পেরেছে। অ্যান্ড সাথে সাথে সে অজ্ঞান হয়ে যায়। আস্তা, তুমি ঠিক আছো? অ্যান্ড কাছে গিয়ে দেখে আস্তা আসলে ঘুমিয়ে পড়েছে। অ্যান্ড নয়েল কেন জানি আস্তাকে দেখে ব্লাশ করতে শুরু করে। ছেলেটা অনেক বেকুব, একে আমাদের সেকেন্ড হেনাতা হবে। গ্রামের সবাই ওদেরকে ধন্যবাদ জানায়। অ্যান্ড তখনই একটি অ্যান্টি ম্যাজিক বার্ড আস্তার পিঠের উপর এসে বসে। এটা ওই বার্ড যেটা আস্তার চারপাশে সবসময় ঘুরতো। আর ওই পাখিটা গিয়ে ওই ম্যাজিক স্টোন নিয়ে আসে, যেটা আইস আর বাকি তিনজন এখানে খুঁজতে এসেছিল। এদিকে বাকি তিনজনের হুঁশ ফিরে আসে। ম্যাগমা বলে, এখন তাড়াতাড়ি বলো তোমরা এখানে কেন এসেছ? আইস বুঝতে পারে এই ছেলেটার এই ম্যাজিকের কারণে তার ম্যাজিক কাজ করছে না। অ্যান্ড সে হঠাৎই বলে ওঠে, আমাকে ক্ষমা করবেন স্যার, আমি আমার মিশন কমপ্লিট করতে পারিনি। অ্যান্ড তারা তিনজন কোনো ম্যাজিক আইটেম দিয়ে নিজেদেরকে শেষ করে দেয়। অ্যান্ড ম্যাগমা কিছুই বুঝতে পারে না ওদের বস এমন কি যার অর্ডারকে তারা নিজেদের জীবনের থেকেও বেশি দাম দেয়, যা দেখে তারা তিনজনই ভয় পেয়ে যায়। এরা কিরকম মানুষ যাদের কাছে নিজেদের জীবনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ নিজেদের বসের অর্ডার ছিল। এরপর ওরা তিনজন ওই বৃদ্ধ লোকের কবরের সামনে যায়, যেখানে ওই বৃদ্ধ নাতি বসে বসে কান্না করছে। ম্যাগমা বলে, শোনো বাচ্চা, আমি গ্রামের লোকদের কাছে তোমার দাদু কি করেছে সবকিছু শুনেছি। তুমি কষ্ট পেও না, উনি কোনো সাধারণ মৃত্যু পাননি, উনি মানুষের জীবন বাঁচাতে গিয়ে মারা গেছেন। ওনার মতো মানুষ আমি কখনো দেখিনি, উনি একজন রিয়েল ম্যান। এর থেকে সম্মানের মৃত্যু আর হতে পারে না, তো তুমি ওনার জন্য কষ্ট পেও না। বাচ্চাটি বলে, আমার দাদু একদিন ওনাকে ওনার রিগ্রেটের কথা বলেছিল, যে উনি যখন যুবক ছিলেন যদি উনি আরো কষ্ট করতেন তাহলে হয়তো উনি একজন রয়্যাল নাইট হতে পারতেন। ম্যাগমা, আমি ওনার হয়ে ওনার স্বপ্ন পূরণ করতে চাই, আমি কি একজন ম্যাজিক নাইট হতে পারবো? ম্যাগমা বলে, অবশ্যই পারবে, তোমাকে শুধু এর জন্য কষ্ট করতে হবে। এন্ড আস্তাও বলে, আমিও একজন কমনার ছিলাম, কিন্তু দেখো আজকে আমি একজন রয়্যাল নাইট, কিন্তু এটা সহজ হবে না, কষ্ট করার জন্য প্রস্তুত থাকো, আমরা তোমার জন্য অপেক্ষা করব। আর ছেলেটার মন একদম ভালো হয়ে যায়। এন্ড তখনই যে অ্যান্টি ম্যাজিক বারটা ছিল ওটা আস্তার কাছে ওই পাথরটা নিয়ে আসে আর ওকে এটা দেওয়ার চেষ্টা করে। আর বাচ্চাটা ওই পাথরটা দেখে চিনতে পারে এটা ওর দাদুর ছিল। আর বাচ্চাটি পাথরটা পাখিটাকে রাখার অনুমতি দিয়ে দেয়। আমি তোমার জন্য এতটুকু করতেই পারি আস্তা। কিন্তু পাখিটার ঘৃণা ভরা চোখ দেখে নর্নেলের অনেক ভালো লাগে। সে পাখিটিকে বলে, আমার মাথায় একবার বসো, কিন্তু পাখিটা শুধু আস্তার মাথাতেই বসে। এদিকে ওই লোকটি ওদের বসের কাছে খবর নিয়ে চলে আসে, ওরা মিশনে ফেল হয়েছে আর ওই ম্যাজিক স্টোনটা এখন ব্ল্যাক বুলের হাতে। স্যার, আমরা এখন কি করব? ওই ব্ল্যাক বুলের ইয়ামিকে আমরা সহজভাবে নিতে পারবো না, আমাদের অন্য প্ল্যানের দরকার, আপাতত এটা নিয়ে আমরা চিন্তা না করি। কিন্তু আমরা দেখি এই লোকটি গোল্ডেন ডমের জামা পরে আছে, মানে ইউনো যে টিমে আছে ওই টিমের। ইয়ামির সাথে ডিল করা সহজ হবে না, যখন সময় আসবে আমি নিজে ওটা নিয়ে আসবো। এখন আমাদের বসকে জীবিত করার দিকে নজর দিতে হবে। চলো, ভালো খবর, তোমরা কেউ মারা যাওনি। ক্যাপ্টেন, আমার মনে হয় আপনার এখানে হাসা উচিত হচ্ছে না। ইয়ামি স্যার একদম ঠিক করছেন আস্তা, ওই বুড়ো সবসময় মানুষকে হাসতে দেখলে খুশি হতেন, তো ওর স্মরণে চলো আমরা হাসি। আর তারা তিনজন পাগলের মতো হাসতে শুরু করে। কিন্তু ইয়ামি নোটিস করে ম্যাগমার চোখের কোণে পানি জমে আছে, এন্ড ইয়ামিরও ওর জন্য দুঃখ হচ্ছিল। তখনই সেখানে ভ্যানেসা আর ফিন্ডেল আসে। আস্তা, তোমার মাথার উপরে পাখি কি করে? আমি জানি না, এটা আমার মাথার উপর থেকে নামছেই না। আর পাখিটার রেগে ওকে কামড়াতে শুরু করে। আস্তা রেগে তার তরোয়াল বের করে, অনেক হয়েছে, পাখিটাকে মেরে আমি ভাজি করে খাবো, তুমি ভুলেও এই কিউট পাখিকে ধরবে না। আর এটা নিয়ে আস্তা নইলের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। আমি চিৎকার করে বলে ওঠে, তোমরা দুজন ভাঙচুর করা বন্ধ করবে। আর সে আবারও ঘুষি মেরে দেওয়াল ভেঙে ফেলে। হঠাৎই ইয়ামি বলে ওঠে, ও আস্তা, আমি তোমাকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, তুমি এই গ্রামে যা করেছো এর জন্য উইজার্ড কিং নিজে তোমার প্রশংসা করেছেন, আর উনি যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে দেখতে চান। তো ইয়ামি যাওয়ার আগে বলে, গ্রামের যে পুরো ইনসিডেন্ট আছে এটা এক্সপার্টরা সামলাবে, আর ওদেরকে মিশন কমপ্লিট
কমপ্লিট করার জন্য পেমেন্টও দেওয়া হয়। আর এর থেকেও বড়, তাকে উইজার্ড কিং এর পক্ষ থেকে একটি স্টার দেওয়া হয়, যেটা কেউ কোনো ভালো কাজ করলে উনি দিয়ে থাকেন। আর এই স্টারটা তাদের ব্ল্যাক বুলে অ্যাড হবে। প্রতি বছর একটা কম্পিটিশন হয়, প্রতিটা স্কোয়াডের কাছে এরকম স্টারের সিস্টেম আছে, যাদের কাছে যত বেশি স্টার ওরা তত উপরে, অ্যান্ড ব্ল্যাক বুল সবার নিচে। আর যখন এই স্টারটা অ্যাড করা হয় তারা এখন -30-তে আরো 30টা স্টার পেলে ওদের কাউন্ট শুরু হবে। অ্যান্ড আস্তা যখন জানতে চায় গোল্ডেন ডন মানে ইউনো স্কোয়াড থেকে তারা কত স্টার পিছনে আছে, ইয়ামি জানায় কমসে কম 100। আর আস্তার মনে হয় ইউনো স্কোয়াডকে সারপাস করা এই জীবনে সম্ভব না। আর ইয়ামি যাওয়ার আগে ওদেরকে ওদের পেমেন্টও দিয়ে দেয়, অ্যান্ড সবাই সুপার খুশি। কিন্তু সবচেয়ে মজার রিয়েকশন ছিল, ক্যাপ্টেন আমার টাকার বদলে আপনি আমার সাথে ফাইট করুন। কি বলেন, এসব মারামারি ছাড়ো বাচ্চা। আর আস্তার মনে হয় এই টাকা দিয়ে সে 10 বছরের আলু কিনতে পারবে। তো আমরা বুঝতে পারি এটা ভালোই অ্যামাউন্ট। তুমি সব কি বলছো, তুমি জানো না সিস্টার লিলি ওই আলু দিয়ে যেটাই বানায় সেটা অনেক টেস্টি হয়। এই সিস্টার লিলিকে উনি এই দুনিয়ার সবচেয়ে সুন্দরী পার্সন, যাকে আমি একদিন বিয়ে করব। আর নোয়েল বিরক্ত হয়ে বলে, আই হোপ তুমি জানো যে তুমি নানকে বিয়ে করতে পারবে না, ওনাদের বিয়ে করা নিষেধ। আর আস্তার আবারও হার্ট ব্রোকেন। আস্তা তুমি তোমার প্রথম স্যালারি দিয়ে কি করবে? আমি এগুলো অবভিয়াসলি আমাদের চার্চে পাঠাবো ম্যাম, আর একটু দূরে সরুন। আস্তা তোমার পরিবারের কাছে টাকা পাঠানো ভালো, কিন্তু সবগুলো পাঠিও না, কিছু টাকা নিজের উপর খরচ করো। কিন্তু আমি নিজের উপর কি খরচ করব? আমার সাথে শপিং এ চলো। আস্তা সিস্টারের জন্য একটি লেটার লেখে, যেখানে অবভিয়াসলি প্রথমে বিয়ের কথা ছিল, কয়েক মাসের মধ্যে উইজার্ড কিং হওয়ার পর আমি আপনাকে বিয়ে করব, আর এরপর পেমেন্টের কথা। সকালবেলা আস্তা ভেনেসা আর নোয়েল টিকিট আনার উদ্দেশ্যে রওনা দেয়, যেখানে তারা শপিং করবে। এদিকে নোয়েল আস্তাকে বলে তুমি হালকা ধরে বসতে পারো, কিন্তু যখনই আস্তা ধরে বসে ও সহ্য হয় না, ওকে ধাক্কা মেরে আবারও ফেলে দেয়। এন্ড বেচারি বুঝতেই পারে না সে এরকম কেন করলো। এদিকে শহরের মধ্যে পুরো শহর এত লাইভলি দেখে আস্তা ভাবে যখনই সে উইজার্ড কিং হবে এসব ভেদভাব দূর করে দেবে, আর 4 সেকেন্ড রেমের বাসিন্দাদের শহরের মধ্যে নিয়ে আসবে, যেখানে সবাই সমান। সিস্টার লিলি তুমি শুধু একটু ওয়েট করো। শহরের মধ্যে প্রথম তারা বন পাগল ভাইকে দেখতে পায়, হ্যাঁ আবার তার নাক দিয়ে রক্ত পড়ছে। এদিকে ফিন্ডেল আবার কারোর সাথে ফ্লাটিং করছিল, তো ওর গালে ও ছোঁয়া দিয়ে যায়। হঠাৎই আস্তারা কোনো একটা ভয়েস শুনতে পায়, যেটা তাদের চেনা মনে হয়। চলো কম্পিটিশন শুরু করি। আর যখনই তারা ওখানে যায় এন্ড সেখানে গিয়ে তারা চার্মিকে দেখতে পায়, এটা হচ্ছে তার নর্মাল সাইজ, বাট যখনই খাবার খেতে যায় ওরকম বাচ্চা হয়ে যায় কেন। এন্ড শহরের মধ্যে নোয়েল খেয়াল করে সবাই ওদেরকে যদিও রেকগনাইজ করছে, কিন্তু ভালোভাবে না খারাপ ভাবে। ব্ল্যাক বুলের নাম পুরো রাজ্যেই খারাপ। এন্ড নোয়েলে মনে হয় এরকম টিমে সে কেন জয়েন হলো। আর নর্মাল শপিং শেষে ভ্যানেসা ওদেরকে একটি লুকানো ব্ল্যাক মার্কেটে নিয়ে আসে, এখানে তুমি সব ইল্লিগাল জিনিসপত্র পাবে। কিন্তু আমরা এখানে কি করবো, যদিও এটা একটু ডেঞ্জারাস জায়গা, কিন্তু এখানে তুমি সবচেয়ে ভালো জিনিস পাওয়ার চান্সেস আছে। তখন তারা ম্যাক্সকে দেখতে পায় যে বেটিং করতে যাচ্ছে, আজকে আমি সব লস উসুল করবো, 100% এরকম কিছু হবে না। আর সেখানে আমরা স্যাকিকেও দেখতে পাই, যে এখন গ্রিন ম্যান্টিস স্কোয়াডে আছে। স্যাকের সাথে ওখানে নোয়েলদের দেখা হয়, এন্ড কেন জানি ও ওদের সাথে ফ্ল্যাটিং করতে শুরু করে। তখনই সেখানে আস্তা আসে, সে একটি পার্স কিনেছে, যেটা একটু তার টানলে ওটা থেকে আওয়াজ বের হয়, এন্ড সে ওটা নিয়ে অনেক এক্সাইটেড। বাট স্যাকি আস্তাকে দেখেই ভয় পেয়ে যায়। আরে আমি তোকে দেখেছিলাম না আগে, আচ্ছা তুমি এক্সামের ছেলেটা, আরে তুমি কেমন আছো? হাহা, আমার নাম হাহা না, আমার নাম স্যাকে। এন্ড স্যাকের হঠাৎই হিংসে হয়, আস্তা যে স্কোয়াডে আছে ওখানে এরকম সুন্দরী মেয়ে আছে। হঠাৎই সেখানে একটি কমোশন শুরু হয়, এক চোর ওখানকার একটি মহিলার পার্স নিয়ে পালাতে শুরু করে। আস্তারা সবাই ওটা নোটিস করে, আর আস্তাও চোরটির পেছনে দৌড় দেয়। ওরা দুজন ওই মহিলার কাছে গিয়ে ওকে বলে, আপনি চিন্তা করবেন না, আস্তা আপনার পার্স নিয়ে আসবে। আস্তা না, আমি নিয়ে আসবো, আমার ম্যাজিক ব্যাগ থেকে কেউ পালাতে পারে না, চিন্তা করবেন না সুন্দরীটা, আমি এটা করেই ছাড়বো। আর স্যাকিও ওই চোরের পিছনে রওনা দেয়। এদিকে আমরা আস্তাকে দেখে সে ওই চোরটির পিছা করছে। চোরটি তার ম্যাজিক ক্লাউড থেকে বলে, পিচ্ছি তুমি আমাকে কখনো ধরতে পারবে না যতক্ষণ আমি আমার ম্যাজিক ক্লাউডে আছি। এন্ড তখনই আস্তা তার তরোয়াল বের করে চোরটির ক্লাউডের উপর ছুড়ে মারে, আর ওর ম্যাজিক ক্লাউডকে মাঝখান দিয়ে কেটে দেয়। লোকটি এতে নিচে পড়ে যাচ্ছিল, তখনই স্যাকি এসে ওর বাইক দিয়ে ওকে ধাক্কা মেরে দেয়। আস্তা স্যাকির বাইক দেখে অনেক ইমপ্রেস হয়ে যায়, এন্ড স্যাকি ভাব নিয়ে বলে, আমি তোমাকে ধরে ফেলেছি, এখন তুমি আর পালাতে পারবে না। কিন্তু তখনই সে চোরটি স্যাকির পায়ে একটি পয়জনের তরোয়াল ঢুকিয়ে দেয়, আর স্যাকি ওখানে পড়ে যায়। আস্তা নার্ভাস হয়ে ওকে জিজ্ঞেস করে, স্যাকি তুমি ঠিক আছো? হ্যাঁ আস্তা আমি ঠিক আছি, হয়তো আমার যাওয়ার সময় চলে এসেছে, আমাকে ক্ষমা করো যে আমি তোমাকে ইন্টারেস্ট এক্সামে ধোকা দিয়েছিলাম। চুপ করো তুমি, আমি কখনোই তোমার উপর রাগ করিনি, তুমি এখন আমার বন্ধু স্যাকি। ধন্যবাদ আস্তা, কিন্তু হয়তো আমার কাছে আর সময় নেই। তখন সিনিয়র আপু এসে বলে, এসব নাটক করা বন্ধ করো, এটা শুধু চুলকানোর পয়জন ছিল। আর ভ্যানেসা ওকে ওর অ্যান্টিরেট দিয়ে দেয়। থ্যাংক ইউ আস্তা, আজকে আমার মন অনেক হালকা হয়ে গেল, তোমার সাথে পরে দেখা হবে। আর সে ওই চোরটিকে নিয়ে ওখান থেকে চলে যায়, আর আস্তা বৃদ্ধ মহিলাকে তার পার্স দিয়ে দেয়। এন্ড তখনই ওই বৃদ্ধ মহিলা নিজের আসল চেহারা দেখায়, একটা এমন তরোয়াল যেটা ম্যাজিককে নষ্ট করতে পারে। ইয়ামি স্কোয়াডে তো একটা রত্ন আছে, আর এই ভেষ ধরা লোকটা আর অন্য কেউ না, এটাই হচ্ছে উইজার্ড কিং। আর যেমন বলেছিল আস্তার সাথে দেখা করবে, সে ওর প্রমিস রেখেছে। স্যার সেসব দিয়ে আমি আপনাকে পেয়েছি, আপনি কোথায়? হ্যাঁ আমি আমার একটু কিংডমটা ঘুরে দেখছি মার্কস। কিন্তু আপনি কিছু না বলেই কেন চলে গেলেন? আপনার নিজেকে একটু বাকিদের থেকে আলাদা রাখা উচিত, চিন্তা করো না, আমি পরের বার থেকে তোমাকে বলে আসবো। এন্ড তখনই সে আকাশে ইউনোকে দেখতে পায়, আর মার্কসের কাছে আর একটু সময় চেয়ে নেয়, আর উইজার্ড কিং ইউনোর পিছনে বের হয়। এদিকে ইউনোর স্কোয়াড ওই সেলিমকে প্রোটেক্ট করার মিশন পেয়েছে, যেখানে তারা এই নোবেলের বডিগার্ড হিসেবে কাজ করবে। এটাই ওই নোবেল যাকে ইউনো তার এক্সামে হারিয়েছিল। প্লাস এখানে ভাবতে থাকে ইউনোর জন্য কিরকম সবাই হাত তুলেছিল, যদিও সে ম্যাজিক দিয়ে অনেক পাওয়ারফুল, কিন্তু সে তাদের স্কোয়াডের প্রথম মেম্বার, যে কোনো নোবেল পরিবার থেকে না, আর তার কাছে এটা অনেক বিরক্তিকর লাগে। তখনই সেলিন ইউনোকে বলে, ইউনো যদিও তুমি কোনো রয়্যাল পরিবার থেকে না, কিন্তু
তোমার কাছে একটি 4 লিভ গেম ওর আছে আর তোমার ম্যাজিকের উপর কন্ট্রোল অনেক ভালো আর হয়তো তুমি একদিন উইজার্ড কিং হতে পারো। আর তখন আমি আমার বাচ্চাদের গর্ব করে বলবো আমি একদিন উইজার্ড কিং এর সাথে লড়াই করেছিলাম আর ও একদিনের জন্য আমার বডিগার্ডও ছিল। আমি দুঃখিত যে আমি তোমাকে আমার বডিগার্ড হিসেবে চুজ করেছি। তোমার কোনো খারাপ লাগছে না তো? না, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে আর চুজ করো না। আরে আমি তোমাকে বিরক্ত করতে চাইনি, আসলে কিছু খারাপ লোক আমার জীবনের পিছনে পড়ে আছে। আর তাদের সেকেন্ড নতুন মেম্বার মিমোসা। তখনই মিমোসা বলে ক্লস সেম্পাই ওই মেঘটা একটু আলাদা না? আর তারা সবাই এতে একমত হয় মেঘটা একটু অদ্ভুত। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমি দেখে আসি। ওখানে তুমি একা যাবে না, এটা আমার অর্ডার। কিন্তু ইউনোর অর্ডার কখনোই শোনে না আর সেই মেঘটাকে চেক করতে চলে যায়। ক্লস অ্যালার্ট হয়ে মমোসাকে সেলিমকে প্রোটেক্ট করতে বলে, কিন্তু এদিকে হঠাৎই মেঘ থেকে ইউনো দিকে কিছু ফায়ার ম্যাজিক বলে এগিয়ে আসে আর এর থেকে কিছু ম্যাজিশিয়ান বের হয়। ওদের অ্যাটাকের কারণে ওর বুম থেকে নিচে পড়ে যায়, বাট সময় থাকতে সে তার ইগলের ম্যাজিকটা ইউজ করে আর ওদের সবাইকে হারিয়ে দেয়। সাথে সাথে সবকিছু নরমাল হয়ে যায়, ম্যাজিশিয়ান গুলো কোথাও গায়েব হয়ে গেছে আর তারা আবারও রওনা দেয়। সেলিম ইউনোকে ধন্যবাদ জানায়, কিন্তু ক্লস ভাবে ওদের দেখে এরকম মনে হয়নি যে ওরা ক্লসের উপর অ্যাটাক করতে চেয়েছিল। তারা একটি জঙ্গলের মধ্যে বিশ্রাম নেওয়ার জন্য নামে, যেখানে সেলিম ইউনোর প্রশংসা করছিল তার জীবন বাঁচানোর জন্য। বাট হঠাৎই সে বলে ওঠে ইউনো যে জায়গায় বড় হয়েছে সে ওই জায়গাটিকে দেখতে চায়। ক্লস এটার বিরোধিতা করার চেষ্টা করে, স্যার এটা আমাদের ডিলের মধ্যে ছিল না, আপনি ওই ফালতু গ্রামে গিয়ে নিজের সময় কেন নষ্ট করবেন? না না ক্লস, আমি ওই জায়গাটা ঘুরে দেখতে চাই, চলো ওখানে যাওয়া যাক। ইউনোর যদিও এটা পছন্দ হয় না, তবুও সে ওদেরকে নিয়ে চার্চে পৌঁছে যায়। হঠাৎই এখানে ইউনোকে দেখে সিস্টার লিলি, ফাদার সবাই অনেক খুশি হয়ে ওঠে। তুমি অনেক বড় হয়ে গেছো ইউনো, 2 মাসে আর কতটাই বড় হয়েছি। আস্তা কোন দিন আসবে? না, ও পরে আসবে। বাট ক্লসে তো অনেক বিরক্ত হয়ে ওঠে, মিশনের জন্য তাকে এরকম একটা জঘন্য জায়গায় থাকতে হচ্ছে। সিস্টার লিলি ওদের সবাইকে রাতে ওদের সাথে খাবার খেতে বলে। ওরা সবাই বসে একসাথে খাবার খেতে শুরু করে এন্ড সিস্টার লিলি কুয়ো থেকে পানি আনার জন্য যায়, কিন্তু পানি নিয়ে ফেরার সময় কিছু লোক ওকে কিডন্যাপ করে ফেলে। হঠাৎই ইউনো মাটির কলসি ভাঙার আওয়াজ শুনতে পায় এন্ড যখন তারা ওখানে পৌঁছায় সিস্টার লিলিকে কোথাও দেখতে পায় না। তাদের আর বুঝতে বাকি থাকে না এখানে কি হয়েছে। আর ক্লস ওখানে পড়ে থাকা একটি রকেট দেখে বুঝতে পারে এরা সেই গ্রুপের লোক যারা রাস্তায় ওদের উপর অ্যাটাক করেছিল। সেলিম বলে এসব কিছু আমার জন্য হয়েছে, ওরা সবাই আমার পিছনে পড়েছিল, আমার এখানে আসার জেদ করাই উচিত হয়নি, তাহলে এরকম কিচ্ছু হতো না। বাচ্চারা সবাই ইউনোর পা ধরে কান্না করতে শুরু করে সিস্টার লিলিকে বাঁচানোর জন্য, আর ফাদারও সিস্টার লিলিকে বাঁচানোর জন্য রেডি হয়ে পড়ে। কিন্তু ইউনো বলে আপনি এখানেই থাকুন, বাচ্চাদের খেয়াল রাখুন, আমি সিস্টার লিলিকে ফিরিয়ে আনবো। কিন্তু ক্লস হঠাৎই বলে ওঠে ইউনো তুমি কোথাও যাবে না, আমাদের মিশন হচ্ছে সেলিমকে প্রোটেক্ট করা, তোমার সিস্টার লিলিকে বাঁচানো না। তোমার সিস্টার লিলির খোঁজ এখানকার লোকাল পুলিশরা নেবে। বাট বরাবরের মতো ইউনো ক্লসের কথায় কান দেয় না, সে একাই ওখান থেকে বেরিয়ে পড়ে। সিস্টার লিলিকে খুঁজতে খুঁজতে ইউনোর সামনে এক এক করে 3টা স্ট্রং ম্যাজিশিয়ান আসে, বাট ইউনো অনেক সহজে ওদের হারিয়ে দেয়। কিন্তু যে 4 নাম্বার ম্যাজিশিয়ান ছিল ওর উপর ইউনো অ্যাটাক করতে পারে না, সে সিস্টার লিলিকে হস্টেজ বানিয়ে রেখেছে। বাট অদ্ভুত বিষয় হচ্ছে যেটা ইউনোর গিমওয়ারের দাবি করে, সে ওর গিমওয়ার চায় আর ইউনোর কাছেও আর কোনো রাস্তা থাকে না, সে তার গিমওয়ারটা চোরটাকে দিতে যায়। কিন্তু তখনই পিছন থেকে গ্লস লুকিয়ে এসে ওই কিডন্যাপারের উপরে অ্যাটাক করে ওকে অজ্ঞান করে দেয়। ইউনো বলে আপনি এখানে কি করছেন? কিচ্ছু না, একটু ঘুরতে এসেছিলাম। তোমার কি মনে হয় তোমার জন্য আমাদের চিন্তা হচ্ছিল আমরা তোমার পিছা করছিলাম? একজন রয়্যাল নাইট হিসেবে আমাদের রাজ্যের লোকদের প্রোটেক্ট করা আমাদের ডিউটি। ইউনো বলে আমার কাউন্ট অনুসারে ওদের মধ্যে একজন এখনো বেঁচে আছে, বাট ওরা সিস্টার লিলিকে কেন কিডন্যাপ করলো? ক্লস বলে আমার আগেই সেলিমের উপর সন্দেহ হয়েছিল, একজন নোবেল হওয়ার পরেও সে একটা কমনারের এলাকায় কেন আসতে চাইবে, তাও তার মতো একজন মানুষ। মানে হলো এটা, এরা সবাই সেলিমের পিছনে পড়ে নেই, এরা সবাই তোমার পিছনে পড়ে আছে। মানে সেলিমই তোমার ক্ষতি করার জন্য এদেরকে ভাড়া করেছে আর সেলিমের আদেশে এরা তোমার গ্রিমর নষ্ট করতে এসেছে। আর মামোসা জানায় যখন ইউনো চলে এসেছিল সে তার ফ্লাওয়ার অফ ট্রুথ ম্যাজিক দিয়ে সেলিমের মুখ থেকে সব সত্য বের করে ফেলেছে। সেলিমই এই অ্যাটাক প্ল্যান করেছে আর তোমাকে সে তার বডিগার্ড এই জন্যই চুজ করেছিল যাতে সে তোমার কাছে হারার বদলা নিতে পারে। ইউনো ওদেরকে ওদের সাহায্য করার জন্য ধন্যবাদ জানায়। সেলিম সেখানে কিছু বলার ট্রাই করে, কিন্তু ক্লস ওকে থামিয়ে দেয়। তোমার কি মনে হয় এই ছেলের কারণে তুমি পাস করতে পারোনি? এই ছেলেটা শুধু নিজের ট্যালেন্টের দমে 9 জন স্কোয়াড ক্যাপ্টেনের অ্যাপ্রুভাল পেয়েছে, অন্যকে নিজের ফেলিয়ারের জন্য দোষারোপ করলে সবাই তোমাকেই লুজার বলবে। কিন্তু যদিও সব ক্যাপ্টেনদের অ্যাপ্রুভাল পেয়েছে, আমারটা পাওয়ার জন্য তাকে আরো কষ্ট করতে হবে। এন্ড ইউনো হেসে ওঠে, এই নোবেলটা নাকতলা হলেও এতটা খারাপ না। চলো এখন তোমরা যখন সবাই ধরা পড়ে গিয়েছো তো কোনো প্রকার লুকানো ছাড়া বলতে শুরু করো তোমাদের লিডার কোথায় গেছে। কিন্তু এরা জানে না যে এদের লিডার কোথায়। আসলে এদের লিডারকে আগেই উইজার্ড কিং ধরে রেখেছে আর সে এখন আরামসে ওই মূর্তির উপর ঘুমিয়ে আছে। আমি ভেবেছিলাম আমাকে মাঝখানে ঢুকতে হবে, কিন্তু এর প্রয়োজন হয়নি, ওরাই সব সামনে নিয়েছে। তখনই ওর অ্যাসিস্ট্যান্ট আবার ওখানে চলে আসে আর ওকে বকতে শুরু করে, আপনার ক্যাসেলে এখন অনেক কাজ বাকি আছে। আচ্ছা ঠিক আছে আসছি। এদিকে চার্চে তারা তাদের ফেলে যাওয়া খাবার শেষ করে আর এখানে নোবেলরাও হাসি মুখে খাওয়া দাওয়া করে ওখান থেকে বিদায় নেয়। পরের দিন ক্যাপ্টেন উইলিয়াম ইউনোর টিমের প্রশংসা করে, তোমরা অনেক ভালো কাজ করেছো, উইজার্ড কিং তোমাদের জন্য স্টারটা পাঠিয়েছে। আর সেলিমের কেস ইনভেস্টিগেশন করতে গিয়ে ওর নোবেল পরিবারেরও অনেক খারাপ কাজ আমাদের সামনে এসেছে, ওদের নোবেলের পদ থেকে সরিয়ে দেওয়া হবে। এখন যাও তোমরা 3জন বিশ্রাম নাও, তোমাদের উপর অনেক ধকল গেছে। যাওয়ার সময় ক্লস ইউনোকে বলে, ইউনো পরের বার থেকে আমার আদেশ ছাড়া কোথাও যাবে না, ঠিক আছে? আমার তোমার কথা বিশ্বাস হচ্ছে না, আমার চোখে তাকিয়ে এই কথা বলো। আর ইউনোকে আবার ইগনোর করতে শুরু করে, যা দেখে মিমোসা হাসতে শুরু করে। আর এদিকে আমরা ব্ল্যাক বুলে দেখি ম্যাক্স আবারও জুয়ায় সব
হেরে গেছে। আর এদিকে আস্থা চিৎকার করছিল কারণ ইয়ামির কাছ থেকে সেই ইউনোর স্টার পাওয়ার কথা শুনেছে। আর আমরা 100 থেকে 101-এ চলে গেলাম। আর আস্থা আবারও চিৎকার করে ডিক্লেয়ার করে আমি তোমাকে হারাবো ইউনো। আর আস্থা 100 স্টার পিছনে থাকার পরে এটা বলছে দেখে ইয়ামি আর নোয়েলের কাছে এটা ইন্টারেস্টিং লাগে। এদিকে নিউজ আসে ডায়মন্ড কিংডম আর ক্লোবার কিংডমের মাঝখানে হঠাৎ একটি নতুন ডানজেন ওপেন হয়েছে। আর ডানজেন হচ্ছে ম্যাজিক্যাল ওয়ার্ল্ডের একটা স্পেশাল জায়গা যেটা এন্ট্রেন্স কোনো পোর্টাল বা গুহার মতো দেখতে হয়। এর মধ্যে বিভিন্ন ম্যাজিক্যাল মনস্টার থাকে আর এটাকে কমপ্লিট করতে পারলে তারা বিভিন্ন রেয়ার ম্যাজিক্যাল আইটেম পায়। এদিকে মার্কস যখন উইজার্ড কিংকে ডানজেন সম্পর্কে বলতে আসে আমি এটা সম্পর্কে জেনে গেছি মার্কস, আর এই কাজের জন্য আমাদের কাদের পাঠাতে হবে আমি এটাও জানি। এদিকে ব্ল্যাক বুলের বেজে পার্টি চলছে 998, 999। চলো আমরা ফাইট করি ম্যাক্স, তুমি সবসময় ফাইট করার কথা বলা বন্ধ করো। হঠাৎ করেই যাতে সবার মনে পড়ে আস্থার মাথার উপর যে পাখিটা থাকে ওটার নাম রাখা উচিত। আস্থা সাজেস্ট করে বার্ডি বয়, না ওর নাম সাইলেন্টার। না আমি এটার নাম রাখছি ম্যাগনাম ফায়ার। একদম না, তোমরা এসব করা ছাড়ো, পাখিটাকে আমাকে দিয়ে দাও, আমি এটা খেয়ে ফেলি। অসম্ভব, এটা কখনো হবে না। তুমি জানো না এসব পাখি খেতে অনেক মজা। না এটার নাম মারির উপর মা রাখি, না ওয়াইন রেখে দিই। নেরো কেমন নাম গাইজ? আর পাখিটার এর নাম পছন্দ হয় তো সে হাত তোলে, আর এর নাম রাখা হয় নেরো। তখনই সেখানে ফিনডেলের সাথে ইয়ামি চলে আসে। ইয়ামিকে দেখে সবাই খুশি হয়ে ওঠে। তখন ইয়ামি সবাইকে বলে সবাই মনোযোগ দিয়ে শোনো, আমাদের কিংডম একটি নতুন ডানজেন ওপেন হয়েছে। কি আপনি সত্যি বলছেন একটা নতুন ডানজেন খুলেছে? কিন্তু ডানজেনটা কি ভাই? তুই কি জন্মের পর মাঠের নিচে ছিলি? আর যখন তুই জানোস না যে ডানজেন কি তাহলে চিৎকার করলি কেন? তোমরা করছিলে তাই। আর সবাই এখানে আজ থেকে ডানজেন সম্পর্কে বোঝায় যেটা আমি তোমাদের আগেই বলে দিয়েছি। আর ইয়ামি কনফার্ম করে তাদের স্কোয়াড ব্ল্যাক বুল এটা কমপ্লিট করার মিশন পেয়েছে আর ডানজেনটা ডায়মন্ড কিংডমের পাশে, তো ওরাও আসার চান্সেস আছে। তো আমাদের ওদের আগে এটা কমপ্লিট করতে হবে। প্লিজ ক্যাপ্টেন এমি স্যার আমাকে ওখানে পাঠান, আমি দেখতে চাই ডানজেন কি। হ্যাঁ আস্তা তুমি অবশ্যই যাবে, এটা আমি বলছি না, উইজার্ড কিং নিজে তোমাকে ওখানে পাঠাতে বলেছে। আই থিঙ্ক উইজার্ড কিং আমাকে অনেক ভালোবাসে, জানি উনি আমাকে কেন নিয়েছে, কিন্তু আমি অনেক প্রাউড ফিল করাবো। আর রাস্তার টিম মেট হিসেবে নইল আর লাককেই আমি সিলেক্ট করে। কিন্তু লাক এদের প্রোটেক্ট করার দায়িত্ব তোমার, রাস্তা উল্টো ওদের পিঠতে বসো না। চিন্তা করবেন না স্যার, আমি ওদের একদম মারবো না। ওই ড্যানজেনের মধ্যে আমি মারার জন্য অনেককে পাবো। যা শুনে নোয়েল ভয় পেয়ে ওঠে, রাস্তায় আমাদের সদ্য সাথে মারতে না শুরু করে। ফিন্ডেল ওদের ওর ম্যাজিক দিয়ে ওই ড্যানজেনের কাছে পৌঁছে দেয়, যা তারা তিনজন এখন এক্সপ্লোর করবে। আর ড্যানজেনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এর মধ্যে অনেক ট্র্যাপ থাকে, তো তাদের ট্র্যাপ থেকে বাঁচতে হবে। এদিকে ব্ল্যাক বলে ম্যাক্স ভাবে উইজার্ড কিং আস্থার সম্পর্কে কিভাবে জানে। উইজার্ড কিংকে আমি নিজেও বুঝতে পারি না, কিন্তু উইজার্ড কিং সেটা দেখতে পায় যেটা আমরা দেখতে পাই না। আর ও আমার দেখা সবচেয়ে উইজার্ড পার্সন। যাই হোক, এদিকে লাক ডানজেন এক্সপ্লোর করতে গিয়ে শয়তানের মতো হাসছিল। স্যাম্পাই আপনি হাসছেন কেন? আমাদের ভয় লাগছে। আর নোয়েল তুমি আমার কাঁধে উঠছো কেন? না এরকম না যে আমি ভয় পাচ্ছি, আমি জাস্ট তোমাকে সাপোর্ট করছি, এটা রয়্যালটির দায়িত্ব। আর তারা ধরে ধরে হাঁটতে গিয়ে ধুম করে পড়ে যায়, যার ফলে আলোটাও নষ্ট হয়ে যায়। রয়্যালরা কি এরকম স্লিপ খায়? আমার পাটা তোমার জন্য ভেঙেছে। আর রয়্যালটিরা এরকম স্লিপ করে না, এসব পোকামাকড়ের দোষ। পোকামাকড়কে তুমি। কিন্তু লাক অন্ধকারেও দেখতে পায়, সে একটি পাথরে চাপ দিতেই মেইন ডানজেনের গেট খুলে যায় আর তারা ডানজেনের ভিতরে চলে আসে। ডানজেনের ভিতর লাক আর নোয়েল দুজনেই ফিল করে এর মধ্যে ম্যাজিক্যাল মানায় ভরপুর, মানার পাওয়ার সোর্স, কিন্তু আস্তা কিছুই ফিল করতে পারছে না। কি তুমি ম্যাজিকে ভরা কি ডানজেনে আছো, তুমি কিছু ফিল করতে পারছো না? বলেছি না আমার কাছে ম্যাজিক নেই। এ দুনিয়া এরকম কেন? আমিও মানা ফিল করতে চাই। তুমি জানো না তোমরা রয়্যালরা কত লাকি। অ্যান্ড তখনই ভুলে আস্তা একটি ট্র্যাপ অ্যাক্টিভ করে ফেলে, যেটা সাথে সাথে তার তরোয়াল দিয়ে নষ্ট করে দেয়। লাক ওদের দেখায় এই পুরো ডানজেনে এরকম ম্যাজিক্যাল স্পেলে ভরা, যেগুলোতে পা রাখলে এগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। এটা দেখো আস্তা, কি দেখবো সেম্পাই? আর সেকে ধাক্কা মেরে একটি ট্র্যাপে ফেলে দেয়। আপনি এমনটা কেন করলেন সেম্পাই? এটা অনেক মজা ছিল না আস্তা? লাক এখানে ট্র্যাপগুলো অ্যাক্টিভ করে যাচ্ছিল আর ওরা দুজন ক্যান্সেল করতে করতে হাঁপিয়ে ওঠে। ঠিক আছে তোমরা একটু দাঁড়াও। অ্যান্ড লাক তার ম্যানা ইউজ করে পুরো ডানজেনটাকে স্ক্যান করে আর বুঝতে পারে এই ডানজেনে তারা ছাড়া অন্য কোনো মানুষ আছে। এদিকে ব্ল্যাক বুলে অন্যদের বাকি দুজনের জন্য চিন্তা হচ্ছিল, কারণ লাকের ক্যারেক্টারটা একটু অদ্ভুত। চিন্তা করো না, এটা যদিও ডেঞ্জারাস, কিন্তু লাক ওদের সাথে আছে। এদিকে লাক কারো প্রেজেন্ট অনুভব করে তার একটি ম্যাজিক অ্যাক্টিভ করে আর ওখান থেকে চলে যায়। তোমরা এগিয়ে যাও, আমি আসছি। অ্যান্ড আস্তা নয়েল ওর ব্যবহারে পুরো শক, যেখানে নয়েল ভাবছিল এর তো আমাদের প্রোটেক্ট করার কথা ছিল, অ্যান্ড আস্তা ভাবছিল এই কত কুল ভাবে উড়ে গেল। আস্তা নয়েল এগোতে শুরু করে, যখনই আমরা কোনো ট্র্যাপে পড়বো আমি আমার তরোয়াল দিয়ে ওগুলো নষ্ট করে ফেলবো। আর ইউনো তুমি দেখে নিও, আমি তোমাকে সারপাস করবোই। ইউনোকে আমরা দুজন একসাথে চার্চে বড় হয়েছি, আমি তোমাকে ওর কথা বলিনি? ব্ল্যাক বুল আমাকে নিয়েছে আর গোল্ডেন টম ওকে নিয়েছে। ওকে গোল্ডেন টম নিয়েছে, তাহলে হয়তো অনেক পাওয়ারফুল হবে। চিন্তা করো না, আমি একদিন ওকে সারপাস করবো। অ্যান্ড নোয়েলের মনে হয় আস্তা আসলে অনেক কুল, ওর মতো পোকারও তাহলে কোনো স্বপ্ন আছে। অ্যান্ড হঠাৎ নোয়েল ব্লাশ করতে শুরু করে, কারণ শেয়ারে আস্তা এখানে একা আর তার তো আস্তাকে একটু ভালোও লাগে হয়তো। কি হয়েছে নোয়েল, তুমি দাঁড়িয়ে আছো কেন? পোকা তুমি আমার পিছনে থাকো। এ আমাকে পোকা কেন বলে? আর আগে যেতেই মিস নোবেল একটি ট্র্যাপে আটকে যায়। একটি গাছের মতো মনস্টার ওদের সামনে আসে আর আস্তা ওটাকে মাঝখান দিয়ে কেটে ফেলে, কিন্তু না পোকাটি মরে না, ওটা আস্তাকেও ধরে ফেলে অ্যান্ড ওটা ওদের দুজনকে খেতে নেয়, যার ভিতর অ্যাসিডে ভরা। আস্তা ভাবে আমাকে কিছু করতে হবে, নয়তো আমরা দুজনই মারা যাব। কিন্তু তখনই উপর থেকে একটি ম্যাজিক আসে আর ওই গাছটিকে মেরে ফেলে। এদিকে ইয়ামি বলে ওখানে কিছু গোল্ডেন ডমের
মেম্বারও যাবে, আমি তো ওদের বলতেই ভুলে গেছি। হ্যাঁ, অ্যান্ড এদিকে দেখা যায় যে ওদেরকে বাঁচিয়েছে সেটা আর কেউ না, এটা ইউনো। তাহলে আজকে আমাদের হিসেব বরাবর রাস্তা। তো তাহলে এটা তুমি ইউনো। নিচের সবাই একে অপরের সাথে পরিচিত হয়। এটা আমার ভাই ইউনো, এর কথা আমি তোমাকে একটু বলছিলাম নোয়েল। তাহলে এটা হচ্ছে ইউনো। ব্ল্যাক বুলের মতো একটা স্কোয়াডকে বাঁচানো তোমার কি দরকার ছিল ইউনো? এরকম ফালতু একটা ট্র্যাপে শুধু ব্ল্যাক বুলে পড়তে পারে ইউনো। এই 4 চোখের মানুষটাকে, এটা আমার সিনিয়র। এ পিচ্চি, তুমি আমাকে কি মনে করো? আমি গোল্ডেন ডোমের একজন সিনিয়র মেম্বার। সবাই আমাকে সম্মান দিয়ে কথা বলে। তোমার সাহস কিভাবে হয় আমার সাথে এরকম কথা বলার? এদিকে মেমোসা নোয়েলের সাথে পরিচিত হয়। আসলে এরা দুজন চাচাতো বোন, আর এদের দুজনের মধ্যে একদমই বলে না। তোমাকে আমি লাস্ট টাইম কখন দেখেছিলাম? তুমি এরকম জঘন্য স্কোয়াডে কি করছো নোয়েল? তুমি অন্য কোনো ভালো স্কোয়াডে চান্স পাওনি? ছাড়ো, তুমি ভালো আছো তো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। আমি শুনেছিলাম গোল্ডেন ডোমের সব মেম্বাররাই অনেক স্ট্রং হয়, তাহলে ওরা তোমাকে কেন নিল? না না, আসলে আমার ম্যাজিক টার্গেটে লাগে, তো এই জন্য উইলিয়াম স্যার নিজে আমাকে অ্যাপয়েন্ট করেছেন। ও নোয়েল, জানো গত মিশন কমপ্লিট করার জন্য উইজার্ড কিং খুশি হয়ে আমাদের একটি স্টার দিয়েছেন। আর আস্তার নোয়েল নাক ফুলিয়ে বলে আমাদেরও তো একটি দিয়েছেন, যেটা গোল্ডেন ডোমের বিশ্বাসই হয় না। আর ওরা আবারও ক্যাটফাইট শুরু করে। আচ্ছা ছাড়ো, তোমাদের ওই তৃতীয় মেম্বারটি কোথায়, যার তোমাদের গাইড করার কথা? না কেউ ভয় পেয়ে পালিয়েছে? যার উত্তরে আস্তা নোয়েল জানে না তারা কি বলবে। এদিকে লাককে দেখা যায় সে কারো পিছা করছে, যে নিজে অনেক দ্রুত পালাচ্ছে। ব্ল্যাক ব্লুর মতো স্কোয়াডের মেম্বাররা এরকম হতে পারে, যেটা আমাদের পুরো রাজ্যের জন্য একটা লজ্জা। তোমাদের মতো জঘন্য পোকা আর কেউ হতে পারে না। তুমি ওদিকে সবাইকে পোকা বলছো, আর আবারও ওদের দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। তোমাদের থেকে আমাদের এটাই আশা ছিল। ব্ল্যাক ব্লু মেম্বার এরকমই হতে পারে, যাদের নিজেদের ক্যাপ্টেনই পাগল, সারাদিন জুয়া খেলে আর নিজের মাসেল ফ্লেক্স করে, যা সারাদিন মাথা দিয়ে ধোঁয়া বের হয়। তোমরা এর থেকে ভালো কি হবে? আমার কেন মনে হচ্ছে যে তুমি জেলাস, কারণ ইয়ামি তোমার থেকেও বেশি ম্যানলি পার্সন। আমি একজন নোবেল আর একজন সাকসেসফুল রয়্যাল নাইটস, আর এরাও মেয়েদের মতো ঝগড়া শুরু করে। আমি আর পারছি না ভাই এসব ঝগড়া কভার করতে। চলো গল্পে এগানো যাক। ডানজন পরে কভার করো, এখন যাও তোমাদের টিমমেটকে খোঁজো। আর তারা 3 জন ডানজন ক্লিয়ার করতে বেরিয়ে পড়ে। আস্তা নোবেলকে বলে জলদি চলো, আমরা ওদের কাছে ভুলেও হারবো না। মেমোসার ম্যাজিকের সাহায্যে ওরা ডানজনটাকে ট্র্যাক করতে পারছে। ক্লজ বলে ওই রাগী ছেলেটার নাম আস্তা ছিল না? আমি বুঝতে পারছি না ও ম্যাজিক নেটে কিভাবে ঢুকলো, ওর মধ্যে আমি একটু ম্যাজিক পাইনি। আপনি ঠিকই বলছেন স্যাম্পাই, আমিও কোনো ম্যাজিক দেখিনি। আমি জানি না ওই ব্ল্যাক বুলের ক্যাপ্টেন ওকে কেন নিল। তখন ইংনো বলে ক্লজ স্যার আপনি চুপ করুন, আস্তা অনেক শক্তিশালী, ওর সম্পর্কে আপনি কিছু জানেন না, না জেনে কথা বলা বন্ধ করুন। এদিকে নয়লার রাস্তা ডানজানে এগিয়ে যাওয়ার জন্য রাস্তায় খুঁজে পাচ্ছে না। তখনই ন্যারো আস্তার মাথার উপর থেকে ওরে আর ওদেরকে রাস্তা দেখিয়ে দেয়। এদিকে উইজার্ড কিং এর সবাই একজন লোক খবর নিয়ে আসে, ডায়মন্ড কিংডমের মেম্বাররাও ওই ডানজানে প্রবেশ করেছে। যা শুনে পুরো সবার মধ্যে গোলমাল শুরু হয়ে যায়। ওদের সাথে আমাদের জায়গা নিয়ে এই লড়াই আর কতদিন চলবে? কিন্তু উইজার্ড কিং এসব কান দেয় না। সে জিজ্ঞেস করে ওদের স্কোয়াড লিডারের নাম কি, এন্ড লোকটি জানায় ওর নাম হচ্ছে লোটাস। হ্যাঁ, ওর সাথে একবার আমার ব্যাটলফিল্ডে দেখা হয়েছিল, কিন্তু তোমাদের চিন্তা করতে হবে না, আমি যোগ্য লোকদেরকেই পাঠিয়েছি। আর এদিকে আমরা পুরো শকিং একটা সিন দেখি, লাক একাই পুরো ডায়মন্ড কিংডমের স্কোয়াডকে হারিয়ে দিয়েছে। এরা তো লড়াই করতে পারে না, একটু মজা লাগছে না। এন্ড এখন শুধু ওদের লিডার লুটাস বাকি আছে। অনেক সুন্দর বাচ্চা, তুমি একাই আমার পুরো স্কোয়াডকে হারিয়ে দিয়েছো, আমি অনেক ইমপ্রেস। হ্যাঁ, এরা সবাই অনেক দুর্বল ছিল, কারণ এদের সাথে ফাইট করে আমি একটু মজা পাইনি। আমার স্ট্রংদের সাথে ফাইট করতে অনেক ভালো লাগে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, লড়াই করা মজা, কিন্তু আমি পালাবো। আর সে দৌড়াতে শুরু করে, কিন্তু লাক ওকে কোথায় ছাড়ার, সে ওকে আবার তাড়া করতে শুরু করে। আসলে লুটাস ওর সাথে দৌড়ে দৌড়ে ফাইট করতে চাইছে, এন্ড যখনই লাক ওর উপর অ্যাটাক করে সে তার স্মোক ম্যাজিক ইউজ করে। তাহলে তুমি স্মোক ম্যাজিক ইউজার। আমি জানি তোমরা সবাই আমাদের উপর কেন রেগে আছো। আসলে আমাদের ডায়মন্ড কিংডমে রিসোর্সের একটু শর্ট পড়েছে, আমরা এটা বেঁচে থাকার জন্য করছি বাচ্চা। আমি এসব কথাবার্তা শুনতে চাই না, আমার সাথে তুমি ফাইট করো। আর লাকের অ্যাটাকে ওর গালে একটু কেটেও যায়। আর এদিকে আস্তাকে দেখা যায় সে আর নোয়েল এখনো ডেঞ্জারের মধ্যে ঘুরছে, এখন তারা একটি গ্র্যাভিটি লেস জায়গায়। তখনই হলের মধ্যে আস্তা একটি ট্রেজার বক্স দেখে, যেটা 2 পায়ে হাঁটছে, এন্ড আস্তা ওটার পিছনে দৌড়াতে শুরু করে। এটা আমার প্রথম ট্রেজার বক্স, আমি এটা ছাড়ছি না। কিন্তু যখনই সে ওটা খোলে ওটা অর্গানে ভরা। পিচ্ছি, আমার মনে হচ্ছে যে তুমি ফাইটের জন্য পুরো পাগল। আর তোমার রোবকে আমি চিনতে পেরেছি, তুমি নিশ্চয়ই ব্ল্যাক বুলের মেম্বার, যার ক্যাপ্টেন একমাত্র মানুষ যে আমার থেকে ছোট হওয়ার পরেও আমি ওর কাছে হেরে গিয়েছিলাম। তুমি আমার ক্যাপ্টেনের সাথে লড়াই করে পালাতে পেরেছিলে, তাহলে তো তুমি অনেক স্ট্রং হবে। এসব ছাড়ো, এখন চলো লড়াই করি। কিন্তু হঠাৎই লাকের অনেক অদ্ভুত ফিল হয়, তার শরীর অনেক দুর্বল হয়ে পড়ছে। হ্যাঁ, তাহলে এটা কাজ করা শুরু করেছে। আর লোটাস জানায় সেই পুরো টাইম যে লাকের অ্যাটাক ডজ করছিল, তার স্মোকের মধ্যে সে একটি ম্যাজিক স্পেল কাস্ট করে গেছে, যেটা খালি চোখে দেখা যায় না। আর স্পেলটা তার অপোনেন্টের শরীরকে অনেক দুর্বল করে দেয়। তো লাক ওই ম্যাজিকটা দেখতে পাইনি, তার মাথা ঘুরাতে শুরু করে এন্ড সে ওখানেই পড়ে যায়। কিন্তু আমার কাছে এত সময় নেই, আমাকে আমার লিডারকে খুঁজতে যেতে হবে। তো চলো পরে দেখা হচ্ছে। এন্ড তখনই লাগের কারো কথা মনে পড়ে, তাকে সবসময় জিততে হবে। এন্ড তার মধ্যে আবার ওই ফাইটের পাগল জেগে ওঠে, থামো। আর সে লুটাসের উপর আবার অ্যাটাক করে। তুমি এত পাওয়ারফুল একটা ছেলে, তোমার মধ্যে অনেক পটেনশিয়াল আছে, কিন্তু আমার কাছে আর কোনো উপায় নেই, তোমাকে শেষ করতেই হবে। এন্ড এদিকে আমরা দেখি ক্লস, মিমোসা আর ওই ডানজনের গেটটিকে খুঁজে পেয়ে গেছে, যেখানে এই ডানজনের সব গুপ্তধন লুকানো আছে। কিন্তু তখনই হঠাৎ
হঠাৎ কিছু ডায়মন্ড ক্রিস্টাল এসে মিমোসাকে অনেক আহত করে দেয়। কে তুমি? নিজের পরিচয় দাও, আমার সামনে থেকে সরে যাও। এই ছেলেটির নাম হচ্ছে মার্স, আর এই ডায়মন্ড কিংডমের একজন প্রিন্স। আর এর ম্যাজিক থেকে যে ক্রিস্টালের মতো জিনিস বের হয় এটা হচ্ছে ডায়মন্ড। তো বলা যায় এই সুপার স্ট্রং। মিমোসা তার ম্যাজিক দিয়ে নিজেকে হিল করতে শুরু করে, কিন্তু এই এত বেশি পাওয়ারফুল ক্লস ইউনো দুজনে একসাথে ওর সাথে পেরে উঠছে না। ক্লস বুঝতে পারে এর সাথে যেটা সহজ হবে না, এন্ড মিমোসা অনেক ইনজোর। সে ইউনোকে বলে, ইউনো তাড়াতাড়ি মিমোসাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও, আমি একে থামিয়ে রাখছি, কিন্তু আপনি এর সামনে দাঁড়াতেই পারবেন না। আমি জানি আমি এর সামনে কিচ্ছু না, কিন্তু আমাদের মিমোসাকে বাঁচাতে হবে। তুমি মিমোসাকে নিয়ে এখান থেকে যাও আর ব্যাকআপ নিয়ে এসো। আমরা ডেঞ্জারের ট্রেজার ডায়মন্ড কিংডমের হাতে লাগতে দিতে পারি না। কিন্তু বরাবরের মতো ইউনোর কোনো কথা শোনে না। এসব ডিকয় মিকয় ছাড়ো, আমরা এখানে একসাথে এসেছি, তো একসাথে যাবো। আর আমি এখান থেকে গেলে তুমি কয়েক সেকেন্ডের মধ্যে ওর সামনে শুয়ে পড়বে। কিন্তু মাসের চেহারা দেখে মনে হচ্ছিল সে ওদের দুজনের সাথে ফাইটটা খেলা হিসেবে নিচ্ছে। এদিকে আমরা লাককে দেখি। আমার ম্যাজিক এখনো তোমাকে স্লো করেনি কিভাবে? আমার কাছে লাইটনিং ম্যাজিক আছে। লাইটনিং কে তুমি যতই স্লো করো, লাইটনিং এর স্পিডের কোনো লিমিট নেই। চলো মন দিয়ে আমার সাথে ফাইট করো। আবার ওদের মধ্যে ফাইট শুরু হয়। লাক অ্যাটাক করে যাচ্ছে আর একটা ডজ করা, বাট হঠাৎ সে একটি স্পেল কাস্ট করে আর লাক এতে আটকে যায়। সে যত চেষ্টাই করুক সে আর মুভ করতে পারছে না। এদিকে আমরা আস্তানওয়েলকে দেখি, তারা ওই ট্রেজারের মধ্যে এগিয়ে আসছে। এন্ড চলো এখানে আমরা পার্টটা শেষ করছি। লাস্ট টাইম পোস্টে যে অ্যানিমি পোল আমরা দিয়েছিলাম ওর মধ্যে আই থিঙ্ক ওয়ান পিস উইনার হয়েছে। তো আমরা ওয়ান পিস স্টার্ট করার কথা ভাবছি। ব্ল্যাক কভার কি কিছুদিন বিরতি দেওয়া যাক। সো চলো বরাবরের মতো 100 কমেন্ট টার্গেট রাখছি, কমপ্লিট করে দিও। সবাই ভালো থেকো, টেক কেয়ার।